এই ভালো আছেন। জি হাসান ভাই, ক্লাসের শেষে আপনারা প্রশ্ন করার সুযোগ পাবেন। কিছু কি বলবেন? ক্লাসটা শেষ হওয়ার পরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তারপরে আমরা নিব। আশা করি ক্লাসটা শেষে আপনার যেটা প্রশ্ন আছে সেটা করিয়েন। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তো সবাইকে ওইটাই বলবো, কারো যদি কোনো সমস্যা থাকে আমরা ক্লাসের শেষে আপনাদের থেকে প্রশ্ন নিব। তো আশা করি আপনারা যদি কোনো প্রশ্ন থাকে, কোশ্চেন থাকে, ক্লাসের শেষেই করবেন। তো আজকে আমাদের আলোচনার যে মূল বিষয় সেটা হচ্ছে যে আসলে ট্রান্সফার অফ প্রপার্টি এক সম্পত্তি হস্তান্তর আইন। এর আগে আমরা দুটো ক্লাস করেছি। একটাতে আমরা দলিল লেখক কিভাবে হবেন তার বেসিক আনুষঙ্গিক যা কিছু আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করেছি। 2 নম্বরে যে ভিডিও ছিল সেটাতে আমরা দলিলটা যার উপর লিখবেন, যে কাগজটার উপর, যেটাকে সরকার বলতেছে স্টাম্প, যেটার কাজই হচ্ছে সরকারের রেভিনিউ আদায় করা, তার আনুষঙ্গিক নিয়ম কানুন সম্পর্কে আপনাদের আলোচনা করেছি। তো আজকের যে জিনিসটা, যে সাবজেক্টটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার সাথে আমরা প্রতিনিয়ত ডিল করি। জমি ক্রয় করি, বিক্রয় করি, বন্ধক রাখি, ইজারা দেই, বিনিময় করি, দান করি, হেপা করি, এবং আরো কিছু জিনিস আছে হয়তো যেগুলো আমরা জানি না, যেমন সাবরোগেশন আছে, মার্শেলিং আছে, অ্যাকশনেবল ক্লেম আছে, অসংখ্য কিছু আছে যেগুলো হয়তো যারা আইন বিষয়ে পড়াশোনা করেছেন তাদের কিছুটা ধারণা আছে। তারপরে আমাদের এগুলো অবশ্যই জানা প্রয়োজন, কারণ যখনই আপনি প্রপারলি একটা দলিলকে ভেটিং করবেন, দলিল লিখতে চাবেন, আপনার এগুলো জানা প্রয়োজন। তাছাড়া কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। তো আমরা আলোচনা দীর্ঘ না করে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো মূল ক্লাসে যাওয়ার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করবো, যদি আপনাদের সময় থাকে, আমি একটা ভিডিও আপলোড করেছি জাস্ট 5 ঘন্টা আগে, সেটা হচ্ছে যে আইনটা কিভাবে পড়বেন। আইনটা পড়ার কিছু বেসিক নিয়ম কানুন আছে, যদি আপনাদের সময় থাকে এই ভিডিওটা একটু দেখে নিন। আমি লিঙ্কটা দিয়ে দিব গ্রুপে, যে আইনের কিছু বেসিক নিয়ম আছে। তাহলে যেটা হবে, যখনই আমাদের ক্লাসে যেহেতু আরো আইন আছে, যেমন রেজিস্ট্রেশন আইনটা আছে, রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন আছে, ওই আইনটা যখন আমরা পড়তে যাব আপনাদের অনেক সুবিধা হবে। এখন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই আইনটা 137টা লম্বা চওড়া সেকশন নিয়ে গঠিত, এবং প্রতিটা সেকশনই কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমাদের এই 1 ঘন্টার ক্লাসে তো আর আমরা সম্পূর্ণ আইনটাকে আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। তবে আপনি একটা দলিলকে ভেটিং করার জন্য, সম্পত্তি হস্তান্তর করার জন্য, দলিল লেখক হওয়ার জন্য যতটুকু না জানলেই নয়, সেটা অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করব। এখানে আমরা কম্পিউটারে টাইপকৃত কিছু হ্যান্ড নোট আছে, যেগুলো চাইলে আপনারা প্রিন্ট করে রাখতে পারেন। আর যেহেতু আমাদেরকে অল্প সময়ের মধ্যে বোঝাতে হবে, তাই এটা আমি ট্রাই করেছি যতটা সম্ভব এটাকে হ্যান্ড নোট করে দেওয়ার জন্য, যাতে খুব তাড়াতাড়ি বোঝানো যায়। এটা ছাড়া যারা আসলে ইংলিশে আইনটাকে পড়তে চান তারা তো এটা পড়ে নিতে পারবেন। তো এখন বাকিটা আপনাদের ইচ্ছা, যারা বাংলায় পড়তে চান বাংলায় পড়বেন, অথবা যারা ইংরেজিতে পড়তে চান তারা ইংরেজিতে পড়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমরা এই সম্পত্তি হস্তান্তর আইনে যাওয়ার আগে একটা উদাহরণ আমরা প্রথমে নিব, তাহলে আমাদের কাছে সবচেয়ে ইজি মনে হবে জিনিসটা। ধরেন যে আব্দুল্লাহ নামক একজন ব্যক্তি আছে, ওনার কিছু সম্পত্তি আছে। আব্দুল্লাহ নামক একজন ব্যক্তি আছে, ওনার কিছু সম্পত্তি আছে। এখন এই সম্পত্তি উনি নানা ভাবে কি করতে পারেন, নানা প্রকার কাজে নানা ভাবে লাগাতে পারেন। আমরা এখানে ওনার 5টা সম্পত্তি নিলাম, যে ওনার 5 জায়গায় 5টা বাড়ি আছে, অথবা 5টা দোকান আছে, অথবা 5টা যে কোনো কৃষি সম্পত্তি আছে। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে উনি কি করলেন, আজিম সাহেবকে কাছে উনি সম্পত্তিটা বিক্রি করলেন, 1 নম্বর অংশটা বিক্রি করে দিলেন, টাকা পয়সা ওনার প্রয়োজন। তারপরে 2 নম্বরটা উনি ব্যাংকের কাছে কি উনি বিক্রি করলেন না, ব্যাংক থেকে কিছু টাকা পয়সা লোন নিলেন, এই জন্য ব্যাংকে উনি মর্টগেজ করলেন, বন্ধক করলেন, রেহান করলেন, যেটাই আমরা বুঝি। তারপরে আর তার কিছু হয়তো দোকান আছে অথবা কৃষি সম্পত্তি আছে, উনি এটাকে 10 বছর বা 20 বছরের জন্য কারো কাছে লিজ দিয়ে দিলেন, ইজারা বা ভাড়া দিয়ে দিলেন। ওনার বাড়ির পাশে হয়তো অন্যজনের জমি আছে, তো উনি জমির সাথে কিছু জমি কি করলেন, বিনিময় করলেন, এবং ওনার হয়তো আদরের ছেলে মেয়ে আছে, তাদেরকে উনি কি করলেন, ওনার সম্পত্তিটা উনি কিছুটা অংশ দান করে দিলেন। তো দেখেন, একজন ব্যক্তির আমরা এখানে 5টা সম্পত্তি নিলাম, উনি 5টা কাজ করলেন। কি করলেন? উনি বিক্রয় করলেন টাকার জন্য, ব্যাংক থেকে মর্গেজ করলেন, সেখানে বন্ধক রাখলেন, কাউকে 10 বছর, 20 বছর বা 50 বছরের জন্য নির্দিষ্ট একটা মান্থলি অথবা বাৎসরিক একটা রেন্টের বিনিময় লিজ দিয়ে দিলেন, কারোর সাথে বিনিময় করলেন, এবং টাকা পয়সা ছাড়াই কাউকে হ্যাঁ বাবা দান করে দিলেন।
মানে এই যে একজন ব্যক্তি যে কাজগুলো করলেন, আমরা টোটাল এই যে 1 মিনিটে যে কথাটা বললাম, টোটাল ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, এটা নিয়েই কথা বলে যে বিক্রয় কিভাবে হবে, বন্ধক কিভাবে হবে, লিজ কিভাবে হবে, বিনিময় কিভাবে হবে, দান বা গিফট কিভাবে হবে, এই জিনিসটা নিয়ে আলোচনা করে। এটা প্রথমে আপনাদেরকে এই জন্যই তুলে ধরলাম যাতে আপনারা বুঝতে পারেন এই 137টা ধারার মধ্যে আমরা পড়বো নাকি, এই 5টা জিনিসই পড়বো। আর আমাদের যারা দলিল লেখক বা দলিল লেখেন অথবা যারা সম্পত্তির দলিল আপনারা যাচাই বাছাই করতে যান, 100-র মধ্যে 90টাই পাবেন, সেটা হচ্ছে এই বিক্রয় দলিল, যেটাকে আমরা সাব কবলা, খাস কবলা, খোঁজ কবলা, সেল ডিড এগুলো বলে থাকি, বা কবলা শুধু এগুলো বলে থাকি। তার মানে বিক্রয়টা সম্পর্কে আমাদের একদম স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকা প্রয়োজন। বাকিগুলো সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে, তবে যেহেতু এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এই দলিলগুলোই পাবেন, তাই এটা সম্পর্কে আপনাদের একটা স্বচ্ছ ধারণা থাকবে। তো এখন অনেকেই বলবেন যে ভাই আমরা ট্রাস্ট গঠন করতে পারি, আমরা কি করতে পারি, ওয়াকফ করতে পারি, হিন্দুদের দেবত্তর আছে, সরকার সম্পত্তি বিক্রি করে, তো সেগুলো আমরা কোথা থেকে জানবো? তো সেগুলো আপনারা কোথা থেকে জানবেন সেটা ট্রান্সফার অফ প্রপার্টি কিছু বলে না, তারা নীরব। এই জন্য পৃথক পৃথক আইন আছে, যে আপনি ট্রাস্ট সম্পর্কে জানতে চান, ট্রাস্ট ডিড সম্পর্কে জানতে চান, আপনার জন্য পৃথক আইন আছে। ওয়াকফ সম্পর্কে ধর্মীয় আইন আছে, দেবত্ব সম্পর্কে হিন্দুদের ধর্মীয় আইন আছে, সরকারি সম্পত্তি সরকার কিভাবে কাজ করবে এই জন্য সরকারেরও আইন আছে। তো আমরা জাস্ট ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট কি বলে সেটাই দেখার জন্য আজকের এই ভিডিওটা করেছি। তো এখানের মধ্যে আমরা দেখেন ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের মধ্যে 54 থেকে 57 ধারা যখন আমরা পড়বো, সেখানে আমরা সেল বা বিক্রয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। যখন আমরা বন্ধক সম্পর্কে জানতে চাবো, রেহান সম্পর্কে জানতে চাবো, 58 থেকে 104 এর মধ্যে জানতে পারবো। লিজ বা ইজারা সম্পর্কে 105 থেকে 117 মধ্যে জানতে পারবো, এবং বিনিময় সম্পর্কে 118 থেকে 121 সম্পর্কে জানতে পারবো, এবং দান যেটা বা গিফট আমরা বলি সেটা 122 থেকে নিয়ে 129 মধ্যে আমরা জানতে পারবো। এই হচ্ছে আমাদের টোটাল এই জিনিসটা। তো এখন আপনার যদি এই ভিডিওটা দেখার পরও, বারবার দেখার পরেও যদি আপনার কিছু কনফিউশন থাকে, আপনি চাইলে আইনের এই সেকশন গুলো খুলে আপনি আরো একবার দেখে নিতে পারেন। তো যাক, আমরা চলে যাই আমাদের দ্বিতীয় কাজের ক্ষেত্রে, যে আইনটা আসলে কিভাবে তৈরি। আমরা যে আইনটা পড়বো, আইনটার মূল বিষয়বস্তুটা কিভাবে তৈরি সেটা সম্পর্কে একটু আলোচনা না করলেই নয়। কারণ যেহেতু আমাদের এই ক্লাসগুলোতে আমরা যেটা চাই, আপনাদেরকে মৌলিক এমন একটা ধারণা দিতে চাই যাতে আইনটা আপনার কাছে থাকলে আপনি নিজে নিজেও যে কোনো সময় যখন ভুলে যাবেন আপনি পড়তে পারেন। এই যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, এটাকে আমরা সহজে বলি টিপি অ্যাক্ট। টিপি মানে হচ্ছে ট্রান্সফার, পি যে টিপি, এটাকে সহজ ভাষায় আমরা বলি টিপি অ্যাক্ট, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882। এটা অনেক পুরাতন, তো এই জন্য সংবিধানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, কারণ যখন বাংলাদেশ স্বাধীন হয় এতগুলো আইন তো আর তৈরি করা সম্ভব না। তো এই জন্য সংবিধানের মধ্যে একটা অনুচ্ছেদ দিয়ে বলতেছে যে আইনগুলো এই অঞ্চলে প্রচলিত ছিল এগুলো থাকবে, সরকার চাইলে রহিতকরণ বা সংশোধন করতে পারবে। তো আইনটার মধ্যে আমরা 137টা ধারা পাবো, 8টা চ্যাপ্টারে বিভক্ত, পৃথক পৃথক ভাবে 8টা চ্যাপ্টারে বিভক্ত। তবে এই আইনটা যখন আমরা পড়তে যাব, তার 4 নাম্বার সেকশনটা আমাদেরকে আরো কিছু কথা বলে। 4 নাম্বার সেকশনটা আমাকে বলে যে আপনি এই আইনটা শুধু একা পড়লে হবে না, কি করতে হবে, এই আইনটার সাথে আপনি আরো কিছু আইনকে মিলিয়ে পড়বেন। যখন আমরা 4 নাম্বারে যাব, আমাদেরকে বলে যে এই আইনটা যখন আপনি পড়বেন, চুক্তি আইনটা আপনাকে একটু দেখতে হবে, অর্থাৎ এই আইনে যে যে বিষয়গুলো চুক্তির সাথে সম্পর্কে যুক্ত, এগুলো আপনি চুক্তি আইনের সাথে মিলিয়ে পড়বেন। যে যে বিষয়গুলো রেজিস্ট্রেশন করার জন্য, সেগুলো রেজিস্ট্রেশন আইনের সাথে মিলিয়ে পড়বেন। তো রেজিস্ট্রেশন আইনটা আমাদের ক্লাসে আছে, তাই এটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব না। আমাদের এই চুক্তি আইনটা আমাদের কোর্সে নাই, তারপরেও যতটুকু প্রয়োজন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট একা পড়তে পারবো না, এটা কে বলে দিচ্ছে? 4 নাম্বার ধারাই বলতেছে যখন আমাকে পড়বেন চুক্তি আইনটাও পড়বেন, যখন আমাকে পড়বেন রেজিস্ট্রেশন আইনটাও পড়বেন, তখনই আপনি পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবেন। তো যাক, এখন তাহলে আমরা যাই যে আসলে এক্ষেত্রে যেটা হচ্ছে চুক্তি জিনিসটা আমরা একটু বুঝে নেই, কারণ যেহেতু চুক্তি এটা আমাদের কোর্সে নাই, আমরা চুক্তি জিনিসটা বুঝি, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ চুক্তি ছাড়া আপনি দলিল করতে পারবেন না। দলিল, প্রতিটা দলিলই মানে হচ্ছে চুক্তি। তো চুক্তি নর্মাল একটা কথা হচ্ছে যে আপনি প্রথমে অফার করবেন। যেমন আমার কাছে এই মোবাইলটা আছে, আমি যদি এটা বিক্রি করতে চাই, বিনিময় করতে চাই, যেটাই করতে চাই, আমি প্রথমে অফার করব যে ভাই আমি এই সম্পত্তিটা বা এই মোবাইলটা বিক্রি করব। তো এটা বলার পরে যে ব্যক্তি শুনলো বা যিনি নিতে ইচ্ছুক, উনি কি করবেন, উনি বলবেন যে ঠিক আছে আমি আপনার এই মোবাইলটা কি করব, ক্রয় করব। তো এই যে আমি অফার করলাম, সে এটা গ্রহণ করলো, আইনের ভাষায় এটাকে বলতেছে প্রমিস, যে আপনাদের কি হইলো, একটা প্রমিস হইলো শুধুমাত্র।
যখন এই প্রমিসটার মধ্যে কি থাকবে, একটা কনসিডারেশন থাকবে। যেমন আমি বিক্রি করব, কত টাকা বিক্রি করব, হয়তো বললাম 10,000 টাকা বিক্রি করব, এই যে একটা 10,000 টাকা। অথবা আমি আপনার এই মোবাইলটা যে কি, আমি বললাম যে আপনি যদি আমার এই কাজটা করে দেন তাহলে এই মোবাইলটা আমি আপনাকে দিব। তো আমি বললাম যে ঠিক আছে, আমি ওই কাজটা করে দিব। তার মানে ওই কাজটা যে আমি করতেছি ওইটাও একটা কনসিডারেশন। যখন এই কনসিডারেশন যুক্ত হবে তখন এটাকে আমরা বলি এটা হচ্ছে আপনার একটা এগ্রিমেন্ট। আপনাদের একটা এগ্রিমেন্ট হইলো। এখন পর্যন্ত চুক্তি কিন্তু হয় নাই। এখন প্রতিটা এগ্রিমেন্টে কি আইন দ্বারা প্রয়োগযোগ্য না। যেমন আপনি হয়তো আমার সাথে চুক্তি করলেন যে ওই আরেকজনের হয়তো তাকে মারবেন, তার পাটা ভাঙিয়ে দিবেন, তার দোকানটা লুট করবেন, তাহলে আমি আপনাকে এত টাকা দিব। তো এগুলো এগ্রিমেন্ট পর্যন্ত যাবে, এগুলো চুক্তি করা যাবে, এগুলো কি হবে না, আইন দ্বারা প্রয়োগ করা যাবে না। অর্থাৎ আনলফুল জিনিস, আনলফুল অবজেক্ট, এগুলো আইন দ্বারা প্রয়োগযোগ্য না। যখন এই আমাদের এগ্রিমেন্টটা যদি আইন দ্বারা নিষিদ্ধ না হয়, আইন দ্বারা যদি সেটা প্রয়োগযোগ্য হয়, তখনই আমরা সেটাকে চুক্তি বলবো। আর এইরকম যখন চুক্তি হয় তারপরেই সেটা আমরা একটা যেটা বলি ইনস্ট্রুমেন্ট হয়। ইনস্ট্রুমেন্ট থেকে সেটা কি হয়, তখন আমাদের দলিলে পরিণত হয়। তাহলে সহজে আপনারা বুঝলেন, যদি আমরা চুক্তি গোটাটা না পড়ি, এতটুকু বুঝলে আমাদের জন্য যথেষ্ট। যে আপনি যখন একটা সম্পত্তি বিক্রি করবেন, আপনি বলবেন, আরেকজন রাজি হবে, সেখানে কি থাকবে, কিছু কনসিডারেশন থাকবে, তখন এগ্রিমেন্ট হবে। এগ্রিমেন্টটা যখন আইন দ্বারা প্রয়োগ করা যাবে তখনই সেটা চুক্তি হবে। তো এখন যে কেউ চাইলে তো চুক্তি করতে পারে না। যখন আমরা দেখি যে নাবালকের সম্পত্তি বিক্রি করতে পারবো কিনা, আপনারা অনেকেই প্রশ্ন করেন। তো চুক্তি আইনের 11 ধারা বলে যে 3 প্রকারের ব্যক্তি কি করতে পারবে না, চুক্তি করতে পারবে না। তার মধ্যে প্রথম যিনি, উনি হচ্ছেন নাবালক। তারপরে দ্বিতীয় যিনি, তিনি হচ্ছেন পাগল। আর তৃতীয় হচ্ছে যে আইন দ্বারা দেউলিয়া ঘোষিত বা আইন দ্বারা সে চুক্তি করার অযোগ্য ঘোষিত। এই 3 শ্রেণীর ব্যক্তি যদিও জমির মালিক হয়, তারপরেও সে কি করতে পারবে না, আপনার সাথে জমি বিক্রি করতে পারবে না, বিনিময় করতে পারবে না, লিজ করতে পারবে না, সে কোনো এগ্রিমেন্টই করতে পারবে না। তাহলে একজন নাবালক যতই জমির মালিক হোক, আপনি নাবালকের সম্পত্তি ক্রয় করতে পারবেন না। পাগলের সম্পত্তি আপনি ক্রয় করতে পারবেন না। তো এখন নাবালক কাকে বলে, এটা যখন আমরা একটু জানতে চাবো, তখন আমাদের জন্য আরেকটা আইন আছে 1875 সালের, এটাকে আমরা বলি সাবালকত্ব আইন। তো এই আইনের 3 ধারা বলতেছে ব্যক্তির বয়স যখন 18 বছর পূর্ণ হবে তখন আমরা তাকে কি বলবো, সাবালক বলবো। আর যদি যদি কোনো গার্জিয়ান নিয়োগ করা থাকে, তো গার্জিয়ান কিভাবে নিয়োগ করতে হয়, এই জন্য আবার 1890 সালের পৃথক আরেকটা আইন আছে, গার্ডিয়ান এন্ড ওয়ার্ডস অ্যাক্টস এর আন্ডারে একজন নাবালকের পক্ষে গার্ডিয়ান নিয়োগ যুক্ত করা যায়। তো এরকম যদি কারো গার্ডিয়ান নিয়োগ করা থাকে তখন 21 বছরে সে সাবালক হবে। তাহলে দেখেন, একজন নাবালকের সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে আপনাকে এই বেসিক জিনিসটা ধারণা রাখতে হবে। নর্মালি 18 বছর না হইলে ব্যক্তি কি করতে পারবে না, সম্পত্তি বিক্রি করতে পারবে না। তবে যদি তার অভিভাবক নিযুক্ত করা থাকে তখন সে অভিভাবক বিক্রি করবে, অথবা নাবালকের বয়স যখন 21 বছর হবে তারপরে সে বিক্রি করতে পারবে। এখন পাগলের ক্ষেত্রে যে জিনিসটা আসি, আসলে পাগল বলতে এখানে আনসাউন্ড মাইন্ড বোঝানো হয়। অর্থাৎ হচ্ছে যে আপনি যদি কাউকে প্রশ্ন করেন, সে যাতে প্রশ্নটা বুঝে এবং তার যথাযথ উত্তর দিতে পারে। অর্থাৎ আপনি কাউকে প্রশ্ন করলেন তার নাম কি, সে যদি তার নামটা বলতে পারে, তার বাসা কোথায়, সে সকালে কি করছে, কিভাবে এখানে আসলো, অর্থাৎ আপনি যেটা প্রশ্ন করছেন সে বুঝতেছে, উত্তর দিচ্ছে, তাকে আমরা বলি সে হচ্ছে সাউন্ড মাইন্ড। আর আনসাউন্ড মাইন্ড হচ্ছে আপনি তাকে বললেন তার নামটা কি, সে বলতেছে আমি বাংলাদেশে থাকি। আপনি তাকে বললেন যে সে কোথায় থাকে, সে বললো আমি এখন সকালবেলার খাওয়া খাবো। অর্থাৎ আপনি যেটা প্রশ্ন করতেছেন সে বুঝতেছে না, অন্য উত্তর দিচ্ছে। তখন ওই ব্যক্তিকে আমরা বলি সে হচ্ছে আনসাউন্ড, সে চুক্তি করতে পারবে না। আরেকটা হচ্ছে আইন দ্বারা দেউলিয়া ঘোষিত। তো অর্থাৎ যে কোনো প্রকার আইন দ্বারা যদি কাউকে চুক্তি করার অযোগ্য ঘোষণা করা হয়, এই জন্য দেউলিয়া বিষয়ক একটা আইন আছে। অর্থাৎ যেমন আমরা বর্তমানে যেমন দেখতেছি ইভেলি যেটা আছে, তো এখন ইভেলির যে পরিচালক আছে তাকে যদি আদালত দেউলিয়া ঘোষণা করে, সে কি করতে পারবে না, চুক্তি করতে পারবে না, যতদিন পর্যন্ত তার এই সমস্ত ঋণগুলো কি না হচ্ছে, পরিশোধ না হচ্ছে। তার যতই সম্পত্তির মালিক হোক, সে সম্পত্তি বিক্রি করতে পারবে না। তো জাস্ট এই জিনিসটা আমাদের চুক্তি আইন থেকে আমাদের জন্য যথেষ্ট, ট্রান্সফার অফ প্রপার্টি একটা বোঝার জন্য। তাহলে আমরা এতটুকু বুঝলাম, নাবালক যখন সাবালক হবে তখনই বিক্রি করতে পারবে, পাগল যখন সুস্থ হবে তখনই সে চুক্তি করতে পারবে, দেউলিয়া যখন সে তার যত প্রকার ঋণ আছে সেগুলো পরিশোধ করবে তারপরে সে চুক্তিতে এন্ট্রি করতে পারবে। এখন আসি আমরা, আমরা যেটা পড়তে চাচ্ছি প্রপার্টি বা সম্পত্তি। তো আমার মোবাইলটাও কিন্তু একটা সম্পত্তি, আমার যে জমিটা আছে সেটাও সম্পত্তি, ফ্ল্যাটটাও সম্পত্তি, ল্যাপটপটাও সম্পত্তি, হেডফোনটাও একটা সম্পত্তি। তো আসলে আমরা পড়বো কোন প্রকারের সম্পত্তি নিয়ে। তো
তো এক্ষেত্রে আইনের ভাষা আমরা যদি বলি, আইন প্রধানত বলতেছে দুই প্রকারের সম্পত্তি আমরা পাবো। একটা হচ্ছে যেটাকে আপনি স্পর্শ করতে পারেন, যেমন আপনার মোবাইলটা, আপনার জমিটা, আপনার বাড়িটা, এগুলো আপনি হাতে স্পর্শ করতে পারেন, দেখতে পারেন, এটাকে বলে আইনের ভাষায় টেনজিবল বা কোরপাল সম্পত্তি, যেগুলো আপনি দেখতে পারেন। আরেক প্রকারের সম্পত্তি হচ্ছে যে যেগুলো আপনি দেখতে পারেন না, স্পর্শ করতে পারেন না, তারপর আপনি ধারণা করেন আপনার সম্পত্তি। যেমন আমি যে একটা বই লিখেছি সাতকাহন বইটা, এটা আমি কপিরাইট করেছি। এখন আমি চাইলে আমার এই কপিরাইট সত্ত্বটা কারো কাছে বিক্রি করে দিতে পারি, তার মানে আমার এই কপিরাইটটাও একটা কিন্তু সম্পত্তি, কিন্তু এটা আমি দেখতেও পারতেছি না, এটা আমি হাতেও ধরতে পারতেছি না। তার মানে এমন কিছু সম্পত্তি থাকে, কিছু ইন্টেলেকচুয়াল প্রপার্টি থাকে, যেগুলো আপনি হাতে দেখেন না, যেগুলো চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, স্পর্শ করা যায় না। আইনের ভাষায় তাহলে প্রধানত আমরা দুই প্রকার সম্পত্তি পাবো, যেটা আমরা কি করতে পারবো, হাত দিয়ে স্পর্শ করতে পারবো, চোখ দিয়ে দেখতে পারবো, এগুলোকে বলতেছি আমরা টেনজিবল। আর যেটা দেখতে পারবো না, শুধু জাস্ট আমার ধারণা হবে যে আমার এটা প্রপার্টি আছে, এগুলোকে বলতেছি আমরা ইনটেনজিবল প্রপার্টি। আমরা এখন ট্রান্সফার প্রপার্টি একটা পড়বো। এই ট্রেনজিবল প্রপার্টির ক্ষেত্রে এগুলো আবার দুই প্রকার, একটা মুভেবল হইতে পারে, যেমন যে জিনিসটা আপনি এক স্থান থেকে অন্য স্থানে মুভ করাইতে পারবেন, যেমন আপনার মোবাইলটা, ল্যাপটপটা আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন। আরেকটা হচ্ছে যেটা আপনার একদম কি থাকবে, মাটির সাথে, অথবা আপনার যে বাড়িটা আছে, আপনার যে জমিটা আছে, এটা আপনি চাইলে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন না। তো এটাকে আমরা বলতেছি ইমুভেবল প্রপার্টি বা স্থাবর সম্পত্তি। তাহলে অস্থাবর হচ্ছে যেটা আপনি নড়াচড়া করাইতে পারবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন, আর যেটা স্থায়ীভাবে আছে সেটাই হচ্ছে আমাদের ইমুভেবল প্রপার্টি। এখন এই ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের ম্যাক্সিমাম কিছুই কিন্তু স্থাবর সম্পত্তি নিয়ে আলোচনা করে, সামান্য কিছু অংশ 10% শুধু অস্থাবর সম্পত্তি নিয়ে আলোচনা করে। আমরা সম্পত্তি কাকে বলে এটা যদি আমরা বুঝতে চাই, আমরা তো এতক্ষণ বললাম যে আইনের ভাষায় সম্পত্তি কাকে বলে একটা আইনের মধ্যে কখনোই সংজ্ঞায়িত করা নাই। আমরা যদি ট্রান্সফার অফ প্রপার্টি একটা যদি দেখি, এর মধ্যে এমন ভাবে যে সম্পত্তির সংজ্ঞাটা করা আছে, এটা বুঝলে আমরা কিছুই বুঝবো না। এখানে শুধু বলা আছে যে সম্পত্তি বলতে এমন জিনিসকে, দেখেন, ইমুভেবল প্রপার্টি ডাজ নট ইনক্লুড স্ট্যান্ডিং টিম্বার, মানে হচ্ছে দণ্ডায়মান যে গাছগুলো আছে সেগুলো, গ্রোয়িং ক্রপস যেমন আপনার ধান গাছ, ভুট্টা গাছ, কলা গাছ, আর হচ্ছে যে ঘাসগুলো আছে, এগুলো কি করে না, এগুলো ইমুভেবল প্রপার্টি না। তার মানে এই সেকশনটা পড়ে আমরা সম্পত্তি কি জিনিস সেগুলো আমরা বুঝবো না। তো আমরা যদি প্রকৃতপক্ষে সম্পত্তি কি জিনিস বুঝতে চাই, আমাদেরকে এই চারটা আইনই ভালো করে, সম্পত্তির যে সংজ্ঞা দেওয়া আছে, যেমন আমাদের সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদে সম্পত্তি কাকে বলে সেটা বলা আছে, রেজিস্ট্রেশন আইনে বলা আছে সম্পত্তি কাকে বলে, জেনারেল ক্লজেস একটা বলা আছে। তার মানে হচ্ছে আপনি কোন আইন পড়তেছেন সে আইনের উপর ভিত্তি করে সম্পত্তির সংজ্ঞা আপনাকে বুঝতে হবে। একদম ওভারঅল কোনো সংজ্ঞা নাই। কারণ কেউ যখন আমরা এখানে বললাম যেটা যে একটা ঘাস যেটা আছে সেটা এই বলতেছে না এটা ইমুভেবল প্রপার্টি না, অন্য আইনে হয়তো বলতেছে যে না এটা ইমুভেবল প্রপার্টি। তাই আমরা যখন আইন পড়বো দেখবো আইনটা কোন সংজ্ঞাকে নিচ্ছে। আর সম্পত্তির সংজ্ঞা জানার জন্য এই চারটা আইন আমাদেরকে পড়তে হবে, তাহলে আমরা পিওরলি ধারণা পাবো। তো যাক, এখন আসি আমরা আসলে আমরা যে হস্তান্তরটা করব, হস্তান্তরটা আমরা নানাভাবে করতে পারি। আমার ইচ্ছায় করতে পারি, অনিচ্ছায় করতে পারি, আমি মারা গেলে উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি হস্তান্তর হইতে পারে। তো ট্রান্সফার অফ প্রপার্টি, এই যে আমাদের এখানে ট্রান্সফার শব্দ আমরা ব্যবহার করলাম, এটার মানে হচ্ছে হস্তান্তর। এখন হস্তান্তরটা প্রধানত দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে আপনি ইচ্ছা করলেন, আপনার নিজের ইচ্ছায় হতে পারে, আরেকটা হচ্ছে আপনার ইচ্ছা নাই, তারপরে আইন আপনাকে বাধ্য করতেছে যে না আপনি হস্তান্তর করেন। এখন ব্যক্তির ইচ্ছায় যেটা হবে সেটা আবার দুই প্রকার হইতে পারে। যেমন আমরা উইল বা ওসিয়ত বুঝি, যেমন আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পত্তি কিভাবে বন্টিত হবে, আপনি যদি কি দিক নির্দেশনা দিয়ে যান, ইচ্ছাপত্র করে যান, সেটাও হতে পারে। আরেকটা হতে পারে যে আজকে আপনি জীবিত আছেন, আজকে আপনি সম্পত্তি কিভাবে হস্তান্তরিত হবে, কাকে দিবেন, এটা ডিসাইড করতে পারেন। তাহলে ব্যক্তির ইচ্ছায় আবার দুই প্রকার, একটা হচ্ছে উইল বা ওসিয়তের মাধ্যমে, অর্থাৎ ব্যক্তি মারা যাওয়ার পরে কি হবে, কার্যকর হবে। আর একটা হচ্ছে না, ব্যক্তি জীবিত থাকতে আজকে আপনি ইচ্ছা পোষণ করতেছেন, আপনার টাকা দরকার, আমার কাছে বিক্রি করবেন, এই যে আমার কাছে আজকে বিক্রি করতেছেন, এটা নিয়ে আলোচনা করে আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। তাহলে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে আমরা উইল বা ওসিয়ত সম্পর্কে কিছুই পাবো না, কিছুই বলা নাই। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট শুধু আলোচনা করে জীবিত ব্যক্তিদের মধ্যে সম্পত্তি হস্তান্তর। এতটুকু মনে রাখলে আপনার যথেষ্ট, যে এটা আমরা পড়তে যাচ্ছি এটা শুধু জীবিত ব্যক্তিদের মধ্যে সম্পত্তির হস্তান্তর নিয়ে আলোচনা করে।
আর আইনের কারণে যেটা হয় সেটাও যদি আমরা একটু জেনে নিই, দুই প্রকারের হইতে পারে। একটা হচ্ছে আদালতে আদেশ দিতে পারে, যেমন নানা ক্ষেত্রে ডিভোর্সের ক্ষেত্রে আপনারা দেখবেন আদালত বলতে পারে যে ওয়াইফকে আপনার টোটাল সম্পত্তিটা এতটুকু দিয়ে দেন বা এই সম্পত্তিটা স্ত্রী পাবে, আপনি চাচ্ছেন না, তারপরে আদালত নির্দেশ দিয়ে এলো যে না, আপনি এই সম্পত্তিটা তাকে দিয়ে দেন, এটা আপনি দিতে বাধ্য। তারপর আরেকটা হচ্ছে আপনি মারা গেলে উত্তরাধিকার সূত্রে সম্পত্তিটা বন্টিত হয়ে যাবে, আপনার সেখানে কোনো ইচ্ছা নাই, কিন্তু আপনি মারা গেছেন, আপনার কিছু করার নাই, বাই অপারেশন অফ ল এটা হস্তান্তরিত হয়ে যাবে। তো এটা তখন কি হয়, হিন্দুদের জন্য হিন্দু আইনে, মুসলিমের জন্য মুসলিম আইনে, এটা ছাড়া খ্রিস্টান এবং যারা বিশেষ বিবাহ আইনে বিবাহ করেন তাদের জন্য আরেকটা আইন আছে, সাকসেশন অ্যাক্ট বলি আমরা, 1925-এর, ওই আইনের অধীনে সম্পত্তিটা বন্টিত হবে। তো তাহলে যারা এই বিশেষ বিবাহ আইন বলে একটা আইন আছে 1872 সালের, সেই আইনের অধীনে যারা বিবাহ করেন তাদের যে সন্তান সন্ততি হবে তাদেরটা এই সাকসেশন অ্যাক্ট অনুযায়ী, এবং বাংলাদেশে যারা খ্রিস্টান আছে এদের পার্সোনাল কোনো আইন নাই, এদেরটাও সাকসেশন অ্যাক্ট অনুযায়ী বন্টিত হয়। তো এখন আমরা আসবো আমাদের মূল বিষয়বস্তু, সেটা হচ্ছে জীবিত ব্যক্তিদের মধ্যে সম্পত্তির হস্তান্তর। তো টোটাল 137টা ধারাকে আগে আমরা বুঝি যে কোন ধারার মধ্যে কি বলতেছে, তাহলে আমরা তারপরে মূল বিষয়বস্তু যাব। 1 থেকে 4 নম্বরে জাস্ট আমরা যে এই কথাটা প্রতিদিনই বলি যে আইনের নামটা কি, কোথায় প্রযোজ্য, কার উপর প্রযোজ্য, কোন কোন সংজ্ঞাগুলো দ্বারা কি বোঝাচ্ছে, এই জিনিসটা আলোচনা করে। আর 5 থেকে নিয়ে আমরা যদি 53 পর্যন্ত দেখি, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আলোচনা করে হস্তান্তরটা আপনি কাকে করবেন, কিভাবে করবেন, হস্তান্তরের পক্ষদের যোগ্যতা অযোগ্যতা, কি সম্পত্তি হস্তান্তর করতে পারবেন, কি পারবেন না, অর্থাৎ আনুষঙ্গিক টুলস গুলো নিয়ে আলোচনা করে 5 থেকে নিয়ে 53। তারপর বাকি জিনিসটা আমরা অলরেডি আপনাদেরকে বলেই দিয়েছি যে বিক্রয় হবে, যেটা বন্ধক হবে, ইজারা হবে, বিনিময় হবে, দান হবে, নালিশযোগ্য দাবি, বাকিটা 54 থেকে নিয়ে 137 আমরা এগুলো এখন পড়বো। তো আশা করি আপনারা জাস্ট এটাকে এতটা কঠিন না মনে করে জাস্ট প্রয়োজন হলে পরবর্তীতে, যেহেতু এটা রেকর্ড করা থাকবে, একের অধিকবার দেখতে পারেন, আশা করি আপনাদের মনে আসবে। আর শেষে দিয়ে এটাই বলবো, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট যেটা আছে সেটা ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো আলোচনা করে না, ট্রাস্ট সম্পত্তি নিয়ে আলোচনা করে না, হিন্দুদের দেবত্ব সম্পত্তি নিয়ে আলোচনা করে না, এবং সরকার যে সম্পত্তির মালিক এই সম্পত্তি নিয়ে আলোচনা করে না। কারণ কেন? কারণ হচ্ছে যে ওয়াকফের জন্য ধর্মীয় আইন প্রযোজ্য, ট্রাস্টের জন্য 1882 সালে ট্রাস্ট আইন প্রযোজ্য, দেবত্ব সম্পত্তির জন্য হিন্দুদের ব্যক্তিগত আইন প্রযোজ্য, এবং সরকারি সম্পত্তির জন্য 1895 সালের গভর্নমেন্ট গ্রান্ট অ্যাক্ট বলে একটা আইন আছে, ওই আইনের অধীনে সরকার কি করে, তার সম্পত্তি দেখাশোনা করে, হস্তান্তর করে, লিজ দেয়, ইজারা দেয়, বিনিময় করে। তাহলে সরকারের ক্ষেত্রে ট্রান্সফার অফ প্রপার্টি একটা প্রযোজ্য না, এতটুকু মনে রাখলে আমাদের চলবে। তো আমরা এতক্ষণ পর্যন্ত আনুষঙ্গিক মোটামুটি বিষয়গুলো দেখলাম। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, কারণ এটা যদি আমরা আপনাদেরকে না বলতাম ভিতরে গিয়ে কিন্তু আপনি বুঝতেন না। তো এখন পরবর্তীতে যখনই আপনার প্রয়োজন হবে আপনি ভাগ ভাগ করে বের করতে পারবেন যে আপনার কোন জিনিসটা প্রয়োজন। প্রথমেই চলে আসি আমরা বিক্রয়, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ 100-র মধ্যে 90টা দলিলই যেহেতু বিক্রয় দলিল, তাই আমাদের বিক্রয় জিনিসটাই কিন্তু প্রথমে বুঝতে হবে। সহজ কথা এটা বোঝানোর আগে, আমরা সবাই জানি আমরা সম্পত্তি বিক্রি করি টাকার জন্য, আমাদের যখন টাকার প্রয়োজন হয় আমরা সম্পত্তি বিক্রি করি। আমরা কারোর সাথে বিনিময় করি না, কাউকে ফ্রিতেও দেই না, যখনই টাকার প্রয়োজন হয় তখনই বিক্রি করি। তো আসলে বিক্রয় বা সেল জিনিসটা যখন আমরা জানতে চাবো, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের মধ্যে 54 ধারা এই সম্পর্কে আলোচনা করে যে বিক্রয় জিনিসটা কি। তো বিক্রয় বলতেছে যে আপনি সম্পত্তির মালিক হবেন, আপনার মালিকানাটা আপনি হস্তান্তর করবেন কিসের? মূল্যের বিনিময়। আপনি টাকার বিনিময়ে যদি আপনার সম্পত্তির মালিকানা কাউকে দিয়ে দেন, সেটাই হচ্ছে আপনার বিক্রয়। এখন এই টাকাটা নগদ হইতে পারে, বাকি হইতে পারে, আংশিক পরিশোধিত হইতে পারে, সম্পূর্ণ বাকি হইতে পারে, আপনার ইচ্ছা। তার মানে একটা বিক্রয় সম্পন্ন হওয়ার জন্য টাকা পরিশোধ হওয়াটা কোনো প্রকার সত্য না। আমি আপনার একটা সম্পত্তি 1 লাখ টাকা বিক্রি করব, আপনি 1000 টাকা দিলেন, বাকিটা পরে দিবেন, আমাকে প্রমিস করছেন, আমরা বিক্রয় দলিল রেজিস্ট্রেশন করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে বিক্রয়টা বাকিতেও হইতে পারে, এতটুকু মনে রাখলেই চলবে। এখন বিক্রয়টা কিভাবে কার্যকর হবে, তো এটা যদি আমরা দেখি যে আসলে বিক্রয়টা এই আইনের সংজ্ঞা থেকে আমরা যদি দেখি, রেজিস্টার্ড দলিলের মাধ্যমে আপনার বিক্রয়টা হবে, কোনো প্রকার নোটারি করে চুক্তি করে আপনি বিক্রয় দলিল করতে পারবেন না, এটা অবশ্যই রেজিস্ট্রেশন আইন অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে। এতটুকু মনে রাখেন, আপনি যদি কারো থেকে সম্পত্তি ক্রয় করেন, নোটারি করে স্টাম্পে লিখে আপনি মালিক হবেন না, আপনাকে অবশ্যই একটা রেজিস্ট্রেশন দলিল করতে হবে, রেজিস্ট্রেশন আইন যেভাবে বলে। কিভাবে বলে সেটা আমরা রেজিস্ট্রেশন আইনে পড়বো যে কি কি লাগবে একটা দলিল রেজিস্ট্রেশন করার জন্য।
এখন এই 54 ধারার মধ্যেই বলতেছে যে কন্ট্রাক্ট ফর সেল বা বায়নামা, যেটা আমরা সবাই জানি যে আপনি একটা সম্পত্তি ক্রয় করবেন, আপনার কাছে টাকা পয়সা কম আছে, হয়তো 3 মাস 4 মাস 6 মাস পরে বাকি টাকাটা দিবেন। তো এইরকম যে 6 মাস পরে আপনি সম্পত্তি ক্রয় করবেন, এখন একটা চুক্তিপত্র করে নেন, কিছু টাকা পয়সা দেন, এটাকে বলে কন্ট্রাক্ট ফর সেল বা বায়নামা। তো এই যে সম্পত্তির বায়নামা চুক্তি বা বিক্রয় চুক্তি যেটা আছে, এটা হচ্ছে যে পক্ষদ্বয়ের সম্মত সত্ত্বে, অর্থাৎ আপনি বিক্রি করবেন, আমি ক্রয় করব, আমরা যেই সত্ত্বে রাজি হই। 5 লাখ টাকার সম্পত্তি, আমি আপনাকে শুধু 10,000 দিলাম, বললাম যে ভাই বাকিটা 4 মাস পরে দিব। আপনি বললেন ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আপনি দলিলটা রেজিস্ট্রেশন করতে পারেন, বায়নামা দলিল। অনেক সাব রেজিস্ট্রেশন বা দলিল লেখক বলবে যে আপনাকে যে বায়নামা দলিল করতে আপনাকে 3 ভাগের 1 ভাগ সম্পত্তি দাম দাম উল্লেখ করতে হবে, পরিশোধ করতে হবে। বিষয়টা এমন না। আপনি যেইভাবে সম্মত হন, দুই পক্ষ যেইভাবে সম্মতিতে আসে, সেই সম্মতি পত্রটার নামই হচ্ছে আমাদের এই চুক্তিপত্র বা বায়নামা বা কন্ট্রাক্ট ফর সেল। আর এইটি ভবিষ্যতে বিক্রি হবে এই উদ্দেশ্যে যে 5 মাস পরে আমি কি করব, ক্রয় করে নিব টাকা পয়সা দিয়ে। তাহলে আপনারা বায়নামা জিনিসটা বুঝলেন, যে নিজেদের মধ্যে পরস্পরে একটা চুক্তি করবেন, যেই যেই চুক্তির শর্ত আপনারা দিতে চান দিলেন, ভবিষ্যতে বিক্রি হবে। এই বায়নামা করার ফলে কি হয় না, আপনার ওই সম্পত্তিতে কোনো প্রকার সত্ত্ব বা স্বার্থ কিছুই সৃষ্টি হয় না। যেমন আপনি বায়নামা করছেন, হয়তো দখলটা গ্রহণ করে নিছেন, আপনি এখন চিন্তা করতেছেন যে আপনি জমির মালিক হয়ে গেছেন। বিষয়টা এমন না, বায়নামা করলে আপনার কাছে কিচ্ছু আসে না, সেটা আইনে একদম সরাসরি বলতে দিচ্ছে যে আসলে বায়নামা হচ্ছে যে ভবিষ্যতে বিক্রয় হবে, জাস্ট এমন একটা চুক্তিপত্র, ওই সম্পত্তিতে আপনার কোনো প্রকার ইন্টারেস্ট বা চার্জ কিছুই সৃষ্টি হবে না। তবে আমরা এই বিক্রয় এবং বায়নামার ক্ষেত্রে যদি দেখি, 2004 সালের আগে একটা নিয়ম ছিল, যদি 100 টাকার কম যদি সম্পত্তির দাম হইতো, 100 টাকা কম যদি সম্পত্তির দাম হইতো, আপনার দলিল রেজিস্ট্রেশন করার প্রয়োজন ছিল না। তো 2004 সালে কি করা হয়েছে, এই আইনের ওই যে 100 টাকার কম, ওই অংশটাকে ওমিটেড করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যদি 1 টাকারও সম্পত্তি হয়, আপনাকে দলিল রেজিস্ট্রেশন করতে হবে। তো আশা করি আপনারা তাহলে বিক্রয় সম্পর্কে ধারণা পেলেন, যে বিক্রয় হচ্ছে আপনি মালিকানা বিক্রি করবেন টাকার জন্য। আর এটা রেজিস্টার্ড দলিলের মাধ্যমেই হবে, টাকাটা বাকিতে হইতে পারে, কিছু পরিশোধিত হইতে পারে। আর কন্ট্রাক্ট ফর সেল হচ্ছে ভবিষ্যতে সম্পত্তি ক্রয় করবেন, এখন একটা চুক্তি করে নিলেন, রেজিস্টার্ড দলিলের মাধ্যমে করবেন। তো বায়নামাটা খুবই গুরুত্বপূর্ণ। এই বায়নামার সাথে অনেকগুলো আইন জড়িত, যদিও ট্রান্সফার অফ প্রপার্টি একটা বায়নামা সম্পর্কে বলা আছে। এর যখন আমরা সেকশন 54A পড়বো, তখন বায়নামা বলতেছে যে বায়নামা চুক্তি কি হবে, রেজিস্ট্রিকৃত হতে হবে। শুধু আপনি চুক্তিপত্র লিখে রাখলেন, আপনি নোটারি করলেন, কোনো লাভ হবে না, এটাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এর কারণ কি, কারণ হচ্ছে আইনের মধ্যে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে নট উইথ স্ট্যান্ডিং এনিথিং, যে অন্য কোনো আইনে, অন্য কোনো ধারায়, অন্য কোনো জায়গায় যাই কিছু থাকুক, আমি যেটা বলতেছি সেটা শুনতে হবে। যে কোনো আইনে যখন এই শব্দটা থাকবে, এটা ধরে নিবেন যে এটা যেটা বলতেছে এটার কাছে আসতে হবে। বলতেছে বায়নামা অবশ্যই লিখিত হবে, অবশ্যই রেজিস্ট্রিকৃত হতে হবে, এবং আপনি সম্পত্তির দখল গ্রহণ করেন আর না করেন তাতে কিছু যায় আসে না, আপনাকে এই কাজটা করতে হবে। লিখে নিবেন, রেজিস্ট্রেশন করবেন। এখন এই রেজিস্ট্রেশন কিভাবে করবেন, এটার জন্য রেজিস্ট্রেশন আইনেও সরকার সংশোধন করে 17-র সাথে 17 ক ধারা যুক্ত করে বলতেছে কিভাবে আপনি করবেন। বিস্তারিত আমরা সেখানে পড়বো, তারপরে এখানে একটু ধারণা দিয়ে দিই আমরা। তো বায়নামা দলিল যেটা হয়, সেটা বলতেছে যে দিন রেজিস্ট্রেশন করা হবে সেদিন থেকে কার্যকর হবে। নর্মালি কি হয়, যখন আমরা রেজিস্ট্রেশন আইন পড়বো, দেখবো সেখানে 47 ধারা বলা আছে যেদিন সম্পাদন করা হয়, মানে আজকে আর আমি চুক্তি করে নিলাম, হয়তো 2 মাস পরে রেজিস্ট্রেশন করব। নর্মাল দলিলে যেই দিন সিগনেচার করলাম আজকে থেকে কার্যকর, কিন্তু বায়নামা দলিল বলতেছে না, যেই দিন আপনি রেজিস্ট্রেশন করবেন সেদিন থেকে কার্যকর। আর বায়নামা দলিলে আপনি একটা নির্দিষ্ট মেয়াদ দিবেন, যে 2 মাস 3 মাস 4 মাস 6 মাস না 8 মাস, না কত মাসের আপনাদের চুক্তি, আপনি একটা উল্লেখ করবেন। আর যদি ভুল কমে অথবা যে কোনো কারণবশত যদি আপনি সেখানে সময় যদি না দেন, আইন বলে দিচ্ছে যে আইন ধরেই নেবে আপনাদের চুক্তির মেয়াদ হচ্ছে 6 মাস। এই জিনিসটা তাহলে আপনারা একটু মনে রাখবেন, যে তাহলে আপনি বায়নামা দলিলে যদি মেয়াদ যদি না দেন, আপনি যদি চালাকি করেন যে ভাই তাহলে আমি আনলিমিটেড 4 বছর 5 বছরের জন্য সম্পত্তির বায়নামা করে ফেললাম, আপনি ঠকবেন। আইন বলছে আপনি মেয়াদ না দিলে তারা ধরে নিবে 6 মাস। আর যদি মেয়াদ দেন, তাহলে আপনি যেটা মেয়াদ দিলেন সেটা। আর গুরুত্বপূর্ণ হচ্ছে বায়নামা দলিল যেদিন রেজিস্ট্রেশন করবেন সেদিন থেকে কার্যকর হবে। তো এখন এত কিছু বলার কারণ হচ্ছে যে দেখেন, আপনি যখন একটা 10 শতক সম্পত্তি যখন 5 লাখ টাকা মূল্যে বায়নামা করলেন,
সামনে দিয়ে হয়তো ছোট একটা রাস্তা ছিল, সরকার হয়তো সেখানে 4 লাইন 5 লাইন 6 লাইনের বড় রাস্তা যখন করবে বা সেখানে সরকার অধিগ্রহণ করবে, হঠাৎ করে সেই জমিটার দাম কিন্তু বৃদ্ধি পায়। 5 লাখ টাকা সম্পত্তি 50 লাখ টাকা হয়ে গেল। তো নর্মালি আপনি যদি একটা খালি চুক্তিপত্র করে রাখেন, নোটারি করেন, যিনি জমির মালিক উনি জীবনেও আপনার কাছে বিক্রি করবে না, বলবে যে আপনি যা পারেন করেন, আমি বিক্রি করব না। তো এটা থেকে বাঁচার জন্যই আপনারা বায়নামা দলিল করে সেটা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন যদি করেন তখন সুবিধাটা কি, ওই ব্যক্তি যাই কিছু করুক, সে যদি মারাও যায়, তার উত্তরাধিকারীরা আপনার কাছে বিক্রি করতে বাধ্য। যদি তারাও রাজি না থাকে, আপনি বাকি টাকা আদালতে সাবমিট করে আদালত থেকে আপনি আদালত যোগে সাবকবলা দলিল করে নিতে পারবেন। তো এর জন্য বায়নামা শুধু আপনারা নোটারি করে হবে না, সবসময় রেজিস্ট্রেশন করবেন। কারণ সম্পত্তির দাম যখন বৃদ্ধি পাবে, নর্মালি সবারই কিন্তু লোভ থাকে, মানুষ যতই দাড়িওয়ালা হোক, হাজি সাহেব হোক, যখন 5 লাখ টাকার সম্পত্তি যখন 50 লাখ টাকা হবে, তখন কিন্তু আপনাকে সে চিনবে না। কিন্তু আপনার কাছে যদি একটা রেজিস্টার্ড দলিল থাকে, আপনার টেনশন করার কোনো কারণ নাই। তাই আপনারা নোটারি করে কোনো লাভ হবে না, আপনি রেজিস্ট্রেশন ছাড়া চুক্তি করেও কোনো লাভ হবে না। আপনি বায়নামা চুক্তি করবেন, সেটাকে রেজিস্ট্রেশন করবেন। এখন এইটার সাথে বায়নামার সাথে আরো কিছু আইন জড়িত, যদিও আমাদের এই কোর্সে সেটা নাই। সেটা হচ্ছে স্পেসিফিক রিলিফ ট্যাক্ট বলে একটা আইন আছে, সুনির্দিষ্ট প্রতিকার আইন, 1877 সালের। যখন এইরকম বিক্রেতা অস্বীকার করবে, আপনাকে যখন কি করবে না, দলিলটা রেজিস্ট্রেশন করে দিবে না, যদি রেজিস্টার্ড দলিল থাকে, আপনি ওই আইনের 12 ধারা মোতাবেক যত টাকা বাকি আছে ওইটা আদালতে সাবমিট করে কি করতে পারবেন, 1 বছরের মধ্যে। তামাদি আইন বলে আরেকটা আইন আছে, ওই আইনের 113 ধারা বলতেছে 1 বছরের মধ্যে আদালতে আপনি চুক্তি প্রবলের মামলা করতে পারবেন, যে বায়নামাটা আপনি করছিলেন, আদালতে বাকি টাকা জমা দিয়ে আদালতকে বলতে পারবেন যাতে আপনার নামে সম্পত্তিটা কি করা হয়, আদালত রেজিস্ট্রেশন করে দেয়। তো এক্ষেত্রে একটা সত্তর দেওয়া আছে, স্পেসিফিক রিলিফ ট্যাক্টের 21-এর ক ধারা যুক্ত করে বলতেছে অবশ্যই বায়নামা রেজিস্ট্রিকৃত হতে হবে। তাহলে দেখেন যে একটা বায়নামার সাথে কতগুলো আইন জড়িত, সম্পত্তি হস্তান্তর আইন জড়িত, রেজিস্ট্রেশন আইন জড়িত, তামাদি আইন জড়িত, সুনির্দিষ্ট প্রতিকার আইন জড়িত। যদিও এগুলোর মধ্যে আরো অনেক কিছু আছে, তবে বেসিক এতটুকু জানলেই একটা দলিলকে ভালোভাবে যাচাই বাছাই এবং লেখার জন্য যথেষ্ট। তাহলে আমরা বায়নামাটা ডিটেইলে এর জন্য আলোচনা করতেছি, কারণ এটা নিয়েই যত প্রকার গন্ডগোল, বা যারা রিয়েল এস্টেট ব্যবসা করতে চান তারা অনেক সময় আপনার সুবিধা নেন, আপনাকে হয়তো 1 লাখ টাকা দিয়ে 20 লাখ টাকা সম্পত্তি বায়নামা করে ওনারা চুপচাপ আপনার থেকে আর কি করেন না, সেই টাকাটাও দেন না, দলিল রেজিস্ট্রেশন করে নেন না, তখন আপনি পড়ে যান মহা চিন্তায়। তো তাহলে আমরা যেটা দেখলাম, বায়নামাটা যখন আপনি একটা বায়নামা দলিল সম্পাদন করবেন, রেজিস্ট্রেশন আইনের 17 ক ধারা যখন আমরা পড়বো, তারা বলতেছে আপনি 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করবেন, আর যেদিন থেকে রেজিস্ট্রেশন করবেন সেদিন থেকে কার্যকর হবে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখানে যদি না বুঝেন পরে আমরা দেখি আপনাদেরকে আরো বোঝানোর চেষ্টা করব। তো এটা ছিল আমাদের টাকার জন্য কি করা, বিক্রি করা। এখন টাকার জন্য আপনার টাকার প্রয়োজন, কিন্তু আপনি চাচ্ছেন জমিটা বিক্রিও করবেন না, সামান্য কিছু বন্ধক করবেন, লোন নিবেন ব্যাংক থেকে। এখন এই ট্রান্সফার অফ প্রপার্টি একটা টোটাল 6 প্রকারের বন্ধকের কথা বলা আছে, 6 প্রকার। তো আসলে আপনি সম্পত্তিটা কেন বন্ধক রাখেন, আইনে যদি আমরা দেখি, আইনে স্পষ্টভাবে 3টা শব্দ বলা আছে, যে লোনের জন্য হতে পারে, ডেটের জন্য হতে পারে, পেকুনারি লাইবিলিটির জন্য হতে পারে। সহজভাবে হচ্ছে আপনার টাকার প্রয়োজন, ব্যাংকে গেলেন, ব্যাংক ব্যাংক থেকে আপনি টাকা নিলেন, তো নেওয়ার জন্য তারা একটা জামানত চায়, সিকিউরিটি ডিপোজিট চায়, তো সেটাই হচ্ছে আপনার লোন। এখন পূর্বে আমি আপনার থেকে টাকা হাওলাত নিয়েছি, আজকে দিতে পারতেছি না, তখন আপনি বারবার বলতেছেন যে টাকাটা দেন, আমি বললাম যে ভাই এই নেন আমার সম্পত্তি, আপনার কাছে ডিপোজিট স্বরূপ রাখেন, আগামী 1 বছর পর দিয়ে দিব। তার মানে আমি কিন্তু টাকা আগেই নিয়ে নিয়েছি, এখন নেই নেই। এটা হচ্ছে আমার ডেট, মানে হচ্ছে পূর্বে থেকে আমার আপনার কাছে ঋণ ছিল। আরেকটা হচ্ছে আমি আপনার থেকে টাকাও নেই নেই, আপনার কাছে কোনো দায়বদ্ধতাও নাই, কিন্তু অন্য প্রকার আর্থিক দায়বদ্ধতা। যেমন এখন আমরা অনলাইন ভিত্তিক অনেক ব্যবসাপাতি করতে চাই, এখন আমি হয়তো একটা ব্যবসার প্ল্যান করলাম, আমার 1 কোটি টাকার প্রয়োজন, তো আপনাকে বললাম যে ভাই পার্টনারে চলে আসেন 50 লাখ। তো আপনি বললেন যে আসলে ব্যবসা তো করতে চাই কিন্তু লস হয়ে যাবে, আমি করব না। তো আমার কিন্তু টাকার প্রয়োজন, মানে আপনার একজন পার্টনারের প্রয়োজন। এখন আপনাকে একটা আর্থিক সাপোর্ট দেওয়ার জন্য আমি বলতে পারি যে ভাই এই নেন আমার এই ফ্ল্যাট, এটার মূল্য হচ্ছে প্রায় 70 লাখ টাকার মতো, যদি এই টাকাটা যদি ডুবে যায়, আপনি আমার ওইটা বিক্রি করে টাকাটা নিয়ে নিয়ে। তার মানে আমরা এই 3 কারণে আইনগতভাবে, আইন বলতেছে লোনের জন্য, ডেথের জন্য, পেকুনারি লাইবিলিটি, এই 3টার জন্য মানুষ কি করে, বন্ধক করে, মর্টগেজ করে বা মর্গেজ করে।
এই মর্গেজে কি হয়, নর্মালি আমাদের ইন্টারেস্টটা ট্রান্সফার হয়। যেমন বাস্তবে আমরা যখন বর্তমানে আমাদের দলিল পত্রগুলো ব্যাংকে জমা দিই, দখল আমাদের কাছেই থাকে, আমরাই চাষাবাদ করি, শুধু কি করি দলিল পত্র ব্যাংকে জমা দিই, আমরা কিন্তু টাকা পয়সা নেই। তো আমরা দেখি ট্রান্সফার প্রপার্টি একটা 1 নম্বর কথা বলে যে সাধারণ মর্গেজ বা সিম্পল মর্গেজ, যেটাতে কি নাই, দখল আপনার কাছেই থাকবে, সম্পত্তি সবকিছু আপনার কাছেই থাকবে। আপনি তাকে হয়তো বলবেন যে ভাই আমার 1 লাখ টাকা প্রয়োজন, 1 লাখ টাকা দিয়ে দেন, আর যদি টাকা না দিতে পারি আমার এই সম্পত্তিটা আছে এটা বিক্রি করে আপনি টাকা পয়সা নিয়ে নিয়েন। তো এটার জন্য আপনি একটা দলিল তৈরি করেন এবং দলিলটা রেজিস্ট্রেশন করেন। এটার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত একটা দায় থাকে। ব্যক্তিগত দায় কেমন? যদি কালকে আপনি টাকা দিতে না পারেন, ওই সম্পত্তি সে বিক্রি করলো মাত্র 50,000 টাকা, তো বাকি 50,000 টাকা সে কিন্তু আপনার কাছে দাবি করতে পারবে। অথবা ওই সম্পত্তি সে বিক্রি করলো 2 লাখ টাকা, তাহলে বাকি 1 লাখ টাকা আপনি তার কাছ থেকে ফেরত চাইতে পারবেন। তাহলে সিম্পল মর্গেজের ক্ষেত্রে কি হয়, সম্পত্তির সাথে সাথে আপনার ব্যক্তিগত আরো দায় থাকে। যদি কম হয় আপনাকে আরো অন্য জায়গা থেকে দিতে হবে, আর বেশি হইলে আপনি তার কাছে দাবি করতে পারবেন। এটাকে বলা হচ্ছে সিম্পল মর্গেজ। 2 নম্বর মর্গেজ যেটা, এটা বলা হয় যে বিক্রয়ের সত্ত্বে মর্গেজ। এটা হচ্ছে যে আপনি যে মর্গেজ দলিলটা করবেন সেখানেই লেখা থাকে যদি আপনি নির্দিষ্ট সময় টাকা পয়সা দিতে না পারেন, এই যে দলিলটা এটাই একটা বিক্রয় দলিল হিসাবে গণ্য হবে। অর্থাৎ এটা করার ক্ষেত্রে সুবিধা অসুবিধা দুটাই আছে। এটার ক্ষেত্রে ব্যক্তিগত কোনো দায় নাই। অর্থাৎ ওই সম্পত্তি যদি 80,000 টাকা বিক্রি হয়, বাকি 20,000 টাকা সে আপনার কাছে দাবি করতে পারবে না। আবার ওই সম্পত্তি সে যদি 2 লাখ টাকা বিক্রি করে, আপনি কিন্তু বাকি 1 লাখ টাকা তার কাছে দাবি করতে পারবেন না। কারণ আপনি বিক্রয়ের সত্ত্বে মর্গেজ করেছেন যে যদি আপনি টাকা পয়সা দিতে না পারেন, এই দলিলটা একটা মর্গেজ ডিড। 3 নম্বরটা আসি, এটাকে বলি আমরা খাই খালাসি বা ইউসুফেকচারি মর্গেজ। এটা হচ্ছে সম্পত্তির দখলটা পূর্বে যে দুটো ছিল আপনার কাছেই ছিল, এখন এই 3 নম্বরে বলতেছে যে না, আপনি মর্গেজ করলেন, দখলটাও তাকে বুঝাই দিবেন। যার থেকে টাকা নিলেন তাকে দখলটাও বুঝাই দিবেন। এখন এই আইনগতভাবে যেটা বলতেছে যে যতদিন পর্যন্ত আপনার ঋণটা পরিশোধ আপনি করতে না পারতেছেন, দখল তার কাছে থাকবে। আর আপনার সম্পত্তি থেকে যে মুনাফা আসবে, লাভ আসবে, খাজনা আসবে, রেন্ট আসবে, সেটা সে ভোগ করবে। এইরকম যদি আপনার বন্ধক হয়, মর্গেজ হয়, সেটাকে আমরা বলি খাই খালাসি বন্ধক। তবে এটা যখন আমরা স্টেট অ্যাকুইজিশন এন্ড টেন্ডান্সি অ্যাক্ট পড়বো, এসএটি অ্যাক্টের, সেখানে আমরা পাবো। অর্থাৎ বর্তমানে বাংলাদেশে এই খাই খালাসি বন্ধকটা ওই রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট দ্বারা কিন্তু না। তাহলে কনসেপ্টটা আপনার জানা থাকলেও, খাই খালাসি হচ্ছে এটা যেখানে আপনি আপনার সম্পত্তিটা দখলও দিয়ে দিবেন। পূর্বে দুটাতে দখলটা আপনার ছিল, এটাতে দখলটাও বুঝাই দিবেন এবং সে সেখান থেকে যে ইনকাম আসে সেটা সে ভোগ করবে, আর আপনি আপনার ঋণটা পরিশোধ করবেন ধীরে ধীরে। আর বাংলাদেশে সবচেয়ে যেটা পূর্বে প্র্যাকটিস হতো সেটা হচ্ছে ইংলিশ মর্গেজ বা কটকবলা। অর্থাৎ একজন ব্যক্তির টাকা প্রয়োজন, সে মহাজনের কাছে গেল, মহাজন টাকা দিল এবং তার কাছ থেকে সাবকবলা করে নিল। সাথে একটা সে চুক্তিপত্র করে যে নির্দিষ্ট সময় যদি ওই যে কৃষক প্রজা রায়ত আছে সে যদি টাকাটা পরিশোধ করে, তাকে আবার সম্পত্তিটা ফিরিয়ে দেওয়া হবে। আর যদি পরিশোধ করতে না পারেন তাহলে তো শেষ। তার মানে কটকবলার ক্ষেত্রে দুইটা দলিল হয়, একটা হচ্ছে সাবকবলা, একটা হচ্ছে অঙ্গীকারনামা। যে নির্দিষ্ট সময় যদি টাকা পয়সাটা ফেরত দেওয়া হয়, সম্পত্তিটা তাকে হস্তান্তর করে দিবে। আর যদি না হয় তাহলে তো শেষ, সম্পত্তি তারই হয়ে গেল। এখন আসি 5 নম্বর, যেটা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা এখন চলতেছে, যে আপনার সম্পত্তি দলিল খতিয়ান, যে খাজনা রসিদ, এগুলো তারা ডিপোজিট করে, এগুলো জমা নেয়, এগুলো জমা নিয়ে তারা আপনাকে কি করে, একটা লোন দেয়। এটাই হচ্ছে সত্ত্বের দলিল বা ইকুইটেবল মর্গেজ আমরা বলি, যেটা হচ্ছে এইটা, যে আপনার সম্পত্তির দলিল তারা গ্রহণ করে তার উপর আপনাকে ঋণ দেয়। উপরে যে আমরা 5 প্রকারের কথা বললাম, এগুলো যদি মিশ্রণ ঘটে কোনো একটা বন্ধকে, উপরে যে 5 প্রকারের কথা বললাম, এগুলো যদি কোনো বন্ধকে দুইটা একসাথে আমরা হাইব্রিড করি, মিশ্রণ করি, সেটাকে বলতেছে যে এটার কোনো শ্রেণী নেই, এটা হচ্ছে অ্যানামুলাস। মানে হচ্ছে এটা হাইব্রিড একটা মর্গেজ। তো মোটামুটি আমরা যদি দেখি মর্গেজ কি কথাগুলোই বলে। তো এক্ষেত্রে এই যে 59 নাম্বার যে আমাদের সেকশন আছে, এটা পড়ে লাভ এই জন্যই নাই, রেজিস্ট্রেশন আইনে বলতেছে যে আপনি 59, যে আমরা 58 ধারা যেটা পড়লাম, 59 ধারা সব প্রকার দলিল রেজিস্ট্রেশন করতে হবে। আপনি সিম্পল করেন, বিক্রয় সত্ত্বে করেন, ইংলিশ করেন, কটকবলা করেন, যেটাই করেন, মর্গেজ দলিল হইলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো 2005 সাল থেকে এটা বাধ্যতামূলক। তো যদিও আইনে অন্য কিছু বলা আছে, ওইটা বোর্ডে আমাদের লাভ হবে না। তাহলে যেই কোনো প্রকারের মর্গেজ ডিড আপনি করেন, এটাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তবে কিছু এক্সেপশন দেওয়া আছে সরকারের, কিছু যে ব্যাংকগুলো আছে তাদেরকে কিছু এক্সেপশন দেওয়া আছে, সেটা ভিন্ন কথা। নরমালি যে কোনো দলিল করবেন আপনি মর্গেজ ডিড, সেটা আপনাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে।
আর মর্গেজের বিষয়ে আমরা দুইটা আরেকটা জিনিস পাবো, একটা হচ্ছে চার্জ। তো উপরে আমরা দেখলাম লোন দেখছি, আমরা ডেট দেখছি, পেকুনারি লাইবিলিটি। এখন 100 নম্বর সেকশন বলতেছে যে আমার সম্পত্তি, তো এই সম্পত্তিতে আমি কোনো লোনও নেই নাই, কোনো দায়িত্বও নাই, তারপরে হয়তো অনেক ক্ষেত্রে যেটা হয় যে নানা প্রকার কারণবশত আপনার যদি কাউকে ভালো লাগে বা দায়িত্বের কারণে আপনি যখন বলেন যে আসলে আমার এই বাড়িটা আছে, বছরে সেখানে আমার হয়তো 1 লাখ টাকা রেন্ট আসে, ভাড়া আসে, সেখান থেকে প্রতি মাসে আমি আপনাকে 5,000 করে টাকা দিব। অর্থাৎ কোনো প্রকার ঋণ দায়বদ্ধতা ছাড়াই আপনি নিজে কি করলেন, ওই সম্পত্তির উপর একটা দায়িত্ব সৃষ্টি করে দিলেন। তো এই যে দায়িত্ব সৃষ্টি করলেন, এটাকে আইনের ভাষায় বলতেছে চার্জ গঠন করা। অর্থাৎ আপনি কোনো প্রকার লোন কিছুই ছিল না, আপনি নিজে থেকে খামাখা কি করলেন, ওই সম্পত্তির উপর নিজে একটা দায়িত্ব সৃষ্টি করে দিলেন। আইনের ভাষায় এটাকে বলতেছে চার্জ। আরেকটা যেটা আমরা পাবো, এটাকে বলে সাবরোগেশন। সেটা হচ্ছে নরমালি যদি আপনি সম্পত্তি কি করেন, বন্ধক করেন, আপনি যদি টাকা পয়সা যদি দিতে না পারেন, ব্যাংক সম্পত্তিটা কি করবে, নিলাম করবে। এখন আমি কি করতে পারি, আপনাকে রিপ্লেস করতে পারি, অর্থাৎ ব্যাংকে টাকা পয়সা আমি পরিশোধ করে আপনার সম্পত্তি আমি ব্যাংক থেকে রিডামশন করে নিতে পারি। এটা আমাকে অধিকার দিচ্ছে এই যে সেকশন 92 মোতাবেক। যদি আপনার সম্পত্তি আপনি কোথাও মর্গেজ করেন, আপনি যদি ডিফল্ট হয়ে যান, সেক্ষেত্রে আমি আপনাকে রিপ্লেস করে আপনার সম্পত্তিটা আমি নিতে পারি। তো এটাই মোটামুটি মর্গেজ সংক্রান্ত বিষয়। যদিও বর্তমানে মর্গেজের আরো নানা প্রকার কিছু আছে, মর্গেজ ডিডের সাথে একটা পাওয়ার অফ অ্যাটর্নি ডিডও করে নেওয়া হয়, সেটা অর্থ ঋণ আইনের অধীনে হয়। তো যেহেতু আমরা এই আইনের অধীনে পড়তেছি, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। তাহলে আমরা সেল বা বিক্রয় দেখলাম এবং মর্গেজ বা রেহেন দেখলাম। এখন আসি আমরা এওয়াজ বা বিনিময়। তো ধরেন এখানে আপনার 5 শতক সম্পত্তি আছে, আপনি হচ্ছেন এ ব্যক্তি। এখন আপনার এই যে 5 শতক সম্পত্তি আছে, আপনি এই বি ব্যক্তি যার 3 শতক সম্পত্তি আছে, এই সম্পত্তিটা যে কোনো কারণবশত আপনার ভালো লাগছে, আপনি বলতে চাচ্ছেন কি যে আমি তো ক্রয় করব না বা সেও বিক্রয় করবে না, একটা কাজ করা যায়, আমার সম্পত্তি তুমি নাও, তোমার সম্পত্তি আমি নেই, মানে হচ্ছে এওয়াজ করি, বিনিময় করি, এক্সচেঞ্জ করি, বদল করি, যেটাই আমরা বুঝি এটাই। অর্থাৎ আপনি আপনার সম্পত্তিটা আরেকজনকে দিবেন, সে তার সম্পত্তিটা আপনাকে দিবে। তো এক্ষেত্রে দেখেন, এখানে 5 শতক সম্পত্তির দাম 3 লাখ টাকা, আর এখানে হয়তো 3 শতক সম্পত্তির দাম 2 লাখ টাকা। তার মানে এওয়াজের ক্ষেত্রে, বিনিময়ের ক্ষেত্রে সম্পত্তির দাম সমান হইতে হবে, সম্পত্তির পরিমাণ সমান হইতে হবে এমন জিনিস না। সম্পত্তি হলেই হবে, সেটা 1 শতক হোক আর 100 শতক হোক। তাহলে আপনারা বুঝলেন যে বিনিময় করার জন্য সম্পত্তি সমান হইতে হবে না বা দামটাও সমান হইতে পারবে না। তার মানে যখন আপনারা কি করবেন, মালিকানা হস্তান্তর করবেন একজন আরেকজনের কাছে, সেটাই হচ্ছে আমাদের বিনিময়। তো যেটা বললাম, আপনার সম্পত্তি সমান হতে হবে এমন কথা না, মূল্য সমান হতে হবে এমন কথা না। আপনি চাইলে সম্পত্তি এবং সামান্য টাকা পয়সাও লেনদেন করতে পারেন। যেমন এক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে যেহেতু 3 লাখ টাকা, আপনি চাইলে এক্ষেত্রে এই ব্যক্তিকে বলতে পারেন যে ভাই সম্পত্তির দাম তো আপনারটা কম, আপনি আমাকে 1 লাখ টাকা দেন আর সম্পত্তিটা দেন, তাহলে বরাবর হয়ে যাচ্ছে। তো এটা আপনি করতে পারেন। আর এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, বিনিময় দলিল একটাই হয়, অর্থাৎ একই দলিলে আপনি আপনার সম্পত্তির মালিকানা হারান, একই দলিলে আপনি আবার নতুন করে সম্পত্তির মালিকানা অর্জন করেন। আর এগুলো অবশ্যই রেজিস্ট্রি দলিলের মাধ্যমে হতে হবে, মৌখিকভাবে আপোষে হবে না। বিনিময় দলিল সবসময় রেজিস্ট্রেশনকৃত হতে হবে। এখন আসি, বিনিময়ের ফলে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, অর্থাৎ আপনি সরল বিশ্বাসে ওই ব্যক্তির জমিটা বিনিময়ে আনলেন, দেখলেন যে তার আসলে মালিকানাই ছিল না, অন্য পক্ষ দখল করে নিল। এইরকম যদি আপনি কি হয়, বিনিময়ের ক্ষেত্রে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে, জাস্ট আমরা যদি একটু নিচের দিকে দেখি, সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারবেন, আপনি ক্ষতিপূরণ দাবি করতে পারবেন, অথবা যদি সম্পত্তিটা এখনো তার কাছে থাকে, অথবা সে যদি মূল্য ছাড়া কারোর কাছে হস্তান্তর করে, আপনি আপনার জমি আদালতের মাধ্যমে রিটার্ন ব্যাক করতে পারবেন। যেহেতু আপনি যে সম্পত্তি বিনিময় করছিলেন তার কাছে মালিকানা ছিল না, মালিকানায় ডিফেক্ট থাকার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি ক্ষতিপূরণ চাইতে পারেন, অথবা যদি তার দখলে, তার মালিকানায় সেই সম্পত্তি বা তার উত্তরাধিকারী অথবা টাকা ছাড়া সে হস্তান্তর করে, আপনি পাবেন। তবে যদি সে কি করে, সেল ডিড করে, যদি মূল্যের বিনিময়ে কারো কাছে হস্তান্তর করে, তাহলে আপনি পাবেন না, শুধু ক্ষতিপূরণটা পাবেন। অর্থাৎ যত টাকা আপনার সম্পত্তির দাম হয় সেই টাকাটা আপনি রিটার্ন ব্যাক চাইতে পারবেন। তো বিনিময়ের ক্ষেত্রে এই জিনিসটি তাহলে আমাদের জন্য যথেষ্ট, যে বিনিময়ের ক্ষেত্রে আমাদের দুটাকেই সম্পত্তি হইতে হবে। একটা সম্পত্তি একটা টাকা হইলে হবে না, যখনই একটা সম্পত্তি একটা টাকা হবে তখন কিন্তু আমাদের সেল হয়ে যায়। তো এর জন্য দুটাই সম্পত্তি হবে। সম্পত্তি কম বেশি হইতে পারে, মূল্য কম বেশি হইতে পারে, তাতে কিছু আসে যায় না। আর আপনি যদি ক্ষতিগ্রস্ত হন বিনিময়ের কারণে, আপনি ক্ষতিপূরণ চাইতে পারেন, অথবা আপনার সম্পত্তি যদি তার দখলে থাকে, আপনি সেখান থেকে কি করতে পারেন, আপনি তার কাছ থেকে সেই
সম্পত্তিটা রিটার্ন ব্যাক চাইতে পারেন, তবে সে যদি মূল্যের বিনিময়ে কারো কাছে হস্তান্তর করে সেক্ষেত্রে আপনি পারবেন না। তারপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমাদের গিফট বা দান। তো মনে রাখবেন 2005 সালের পরে মুসলিমদের যে হেবা, এটাকে সরকার আইন করে বলতেছে যেটা আমরা এই হেবাটাকেও দানের অন্তর্ভুক্ত করে নিলাম। তো দান জিনিসটা কি, দান হচ্ছে আপনার স্বেচ্ছায় নিজের ইচ্ছায়, কেউ আপনাকে ফোর্স করবে না, কোনো প্রকার টাকা পয়সা, কোনো প্রকার মূল্য, কোনো প্রকার প্রতিদান কিছুই নিবেন না। আপনি খুশি হয়ে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া আপনার স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি যদি আপনি কারো কাছে কি করেন দিয়ে দেন, সেটাই হচ্ছে আপনার দান বা গিফট, যেটা আমরা বুঝি। তবে দানের ক্ষেত্রে সত্য হচ্ছে, যেমন বিবাহের ক্ষেত্রে আমরা কি জানি, ইজাব হয় কবুল হয়, অর্থাৎ ছেলে মেয়েকে অফার করে, মেয়ে সে অফারটা গ্রহণ করে। তো দানের ক্ষেত্রে এই সত্যটা, আপনি যাকে দান করবেন তাকে আপনাকে বলতে হবে যে এই সম্পত্তিটা আমি তোমাকে দান করতে চাচ্ছি, সে ওই দানটা গ্রহণ করতে হবে। যদি গ্রহণ না করে তাহলে কিন্তু কার্যকর হবে না। তার মানে আমরা বলতে পারি যে এ ব্যক্তি যদি কি করতে চায়, সে বি কে যদি তার সম্পত্তিটা দান করতে চায়, এই ব্যক্তি সর্বপ্রথমে অফার করবে, বি ব্যক্তি সেই অফারটা গ্রহণ করবে, এবং অফার করলো, গ্রহণ হইলো, তারপরে তারা দলিল সম্পাদন করবে। সেই দলিলে অ্যাটলিস্ট দুইজনের সাক্ষী থাকবে, সেই দলিলটা অবশ্যই রেজিস্ট্রেশনকৃত হইতে হবে। তার মানে গিফট ডিড যেটা, সেটা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে অফার হবে, অফারটা গ্রহণ হবে, দলিল সম্পাদন হবে, অ্যাটলিস্ট দুইজন সাক্ষী থাকবে, দলিল রেজিস্ট্রেশন করতে হবে। আর 2005 সালের পরে আমরা যেটা বললাম, সরকার আইন করে বলতেছে মুসলিমদের যে হেবা ছিল, এটা পূর্বে কি ছিল না, রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক ছিল না। তো সরকার আইন করে বলতেছে যে না, আপনি যতই এই যে অফার করেন, অফারটা গ্রহণ করেন, সম্পত্তি হস্তান্তর করে দেন, আপনাকে অবশ্যই একটা রেজিস্টার্ড দলিল করতে হবে। তাই হেবা দলিল আমাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এটা ছিল আমাদের মোটামুটি গিফট। তো আমরা যদি দেখি গিফটের ক্ষেত্রে আরো কিছু কনসেপ্ট আছে। সেটা হচ্ছে, যদি কি করা হয়, আপনার বর্তমান এবং ভবিষ্যতে মালিকানায় আসবে এমন, হয়তো আজকে আমি একটা সম্পত্তির মালিক, কালকে আমার বাবা মারা গেলে আমি আরেকটা সম্পত্তি পাবো। তো আজকেই কি আমি আমার ছেলে বরাবর দুইটা সম্পত্তি দান করে দিতে পারবো? তো আইনের 124 ধারা বলতেছে যে না, যেটা আপনার মালিকানায় যেটা এখন আছে বর্তমান, ওই দানটাই শুধু গ্রহণযোগ্য হবে। যেটা আপনি ভবিষ্যতে পাবেন সেটা আপনি এখন দান করতে পারবেন না। তার মানে আমরা দান থেকে আরেকটা জিনিস বুঝলাম, দানটার জন্য আপনি মালিক হইতে হবে, যেদিন আপনি দান করবেন সেদিন মালিকানায় থাকতে হবে। তার মানে হচ্ছে ভবিষ্যতে পাবেন পাবেন, এই রকম ভাবে আপনি সম্পত্তি দান করতে পারবেন না। তারপর 125 ধারা আরেকটা কথা বলে, সেটা হচ্ছে যেটা আপনি যদি একটা দলিলের মধ্যে কি করেন, একাধিক ব্যক্তিকে দান করেন, যেমন আপনার দুইটা ছেলে আছে, দুইটা ছেলেকে আপনি দান করবেন। এখন এক ছেলে আপনার সাথে বিরোধ, সে বলতেছে যে না, আপনার সম্পত্তির আমার দরকার নাই, আমি আপনার দান গ্রহণ করলাম না। এখন আপনি তো দলিল করে দিলেন একটা, বি এবং সি কে, এখন সি বলতেছে আমি নিব না। তো তাহলে ওই দলিলের ইফেক্টটা কি হবে? বলতেছে যে বললো নিব না তার অংশ কার্যকর হবে না, যে গ্রহণ করলো তার অংশটা কার্যকর হবে। এখন আসি আমরা 126 ধারা, একটা মজার কথা বলে যে দানটা আপনি কখন বাতিল করতে পারবেন। এক্ষেত্রে কনসেপ্ট দুই প্রকারের, একটা হচ্ছে যখন আপনি মুসলিম আইনে যাবেন, মুসলিম আইনে যেটা হয় সেটা হচ্ছে, যখন আপনি অফার করলেন, সে গ্রহণ করলো কিন্তু সম্পত্তি হস্তান্তর করেন নাই, আপনি বাতিল করতে পারবেন, কোনো সমস্যা নাই। মানে দখল হস্তান্তরের আগে আপনি যে কোনো সময় বাতিল করতে পারেন। কিন্তু ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট বলতেছে যে আপনি বাতিল কয়েকটা কারণে করতে পারবেন। একটা হচ্ছে যে যাকে আপনি দান করতে চাচ্ছেন সে আর আপনারা এমন একটা বিষয় এগ্রি হইলেন যে ভবিষ্যতে যদি একটা ঘটনা ঘটে যেটা আমার ইচ্ছাধীন না, এইরকম যদি ঘটনা ঘটে, তাহলে এই সম্পত্তিটা যে আমি দান করলাম, দানটা বাতিল হবে। অর্থাৎ আপনারা সম্মত হয়ে ওই দলিলে যদি শর্ত দেন যে এই একটা ঘটনা ঘটলে, যেমন ধরেন যে হয়তো আমি বললাম আমার এক ছেলেকে আমি সম্পত্তি দান করলাম, আমার এক মেয়েও আছে। এখন আমি হয়তো বললাম যদি আমার মেয়ের ঘরে মেয়ে হয় তাহলে এই সম্পত্তিটা যেটা আমি তোমাকে দান করলাম এটা অবৈধ হবে, অর্থাৎ এই সম্পত্তিটা আমি আমার মেয়েকে দিব। অর্থাৎ এটা কিন্তু এখন আমার মেয়ের কখন বিয়ে হবে, কখন তার ছেলে হবে না মেয়ে হবে, এটা হচ্ছে কি একটা, এটা আমার উপর কিন্তু নির্ভর করে না। এটা প্রাকৃতিক একটা নিয়ম, হতেও পারে নাও হতে পারে। তো এইরকম ঘটনা যখন বা যদি শর্ত আমরা দিতে পারি সেখানে, তাহলে যদি আমার মেয়ের ঘরে মেয়ে হয়, তাহলে এই দলিলটা বাতিল বলে গণ্য হবে। তার মানে আমরা উভয়ে, দাতা গ্রহীতা উভয়ে সম্মত যদি সেখানে শর্ত রাখে, তাহলে সেটা বাতিল হবে। তারপর যেটা, সেটা আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যদি দাতা গ্রহীতা কি করে, একটা নির্দিষ্ট যদি শর্ত দেয়। যেমন আমি যদি বলি যে আমি এই সম্পত্তিটা আপনাকে গিফট করতেছি, আপনি গ্রহণ করেন, তবে শর্ত হইলো প্রতি মাসে আমাকে 5,000 করে টাকা দিবেন,
তাহলে আপনার জন্য এটা হলো, আর যদি টাকা না দেন দলিলটা বাতিল। এইরকম শর্তযুক্ত যদি আপনি দান করেন তখনই ওই দলিলটা আপনি দান করতে পারবেন। এটা ছাড়া যদি আপনি বিনিময় ছাড়া একদম ক্রিস্টাল ক্লিয়ার কোনো প্রকার শর্ত না দিয়ে যদি একবার দলিল রেজিস্ট্রেশন করে দেন, সেটা আপনি বাতিল করতে পারবেন না। সেটা বাতিল করার জন্য এই ট্রান্সফার অফ প্রপার্টি একটা কোনো সুযোগ নাই। এখন আসি যে আপনার হয়তো দুইটা বাড়ি আছে, একটা বাড়ির উপর আপনার 10 লাখ টাকা লোন আছে, আর একটা বাড়ি হচ্ছে পিওর যেটাতে লোন নাই, আপনি চাচ্ছেন আপনার ছেলেকে দান করে দিবেন। এখন আপনি যখন দান করতে যাচ্ছেন, ছেলে বলতেছে যে বাবা ওই সম্পত্তির উপর 10 লাখ টাকা লোন আছে, আমি পরিশোধ করতে পারবো না। তাই আপনি যদি তাকে এক দলিলে দুইটা দেন, এখন আপনার ছেলের অপশন থাকবে, সে চাইলে দুইটাই গ্রহণ করবে অথবা দুইটাই রিজেক্ট করবে। সে যেটার মধ্যে ঋণ নাই সেটা গ্রহণ করবে, যেটা ঋণ আছে সেটা বাদ দিবে, এমনটা সে পারবে না। তার মানে ঋণযুক্ত যে সমস্ত দান হবে, সেটা হয় আপনি টোটালটা গ্রহণ করবেন অথবা টোটালটা আপনি কি করবেন, বাতিল করে দিবেন। তো মোটামুটি এগুলো ছিল আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি এক সম্পর্কে। আর এক্ষেত্রে আমরা একটা জিনিস বাদ দিছি, সেটা ছিল আমাদের যে ইজারা বা যে সম্পত্তি যে ভাড়া দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা, সেটা ইজারাটা বুঝি। ইজারা হচ্ছে আপনি ভোগ দখলের অধিকারটা ট্রান্সফার করেন। যেমন আপনি যদি দোকান একটা ভাড়া দেন, আপনার বাড়িটা যদি ভাড়া দেন, আপনি কি করেন, বিক্রিও করেন না, মালিকানা হস্তান্তর করেন না, একটা জাস্ট সে ভোগ দখলে থাকবে, আপনাকে কিছু টাকা পয়সা দিবে। অর্থাৎ ভোগ দখলের অধিকার হস্তান্তরকেই বলা হচ্ছে আমাদের ইজারা বা লিজ আমরা যেটাকে বলি। তো এক্ষেত্রে নর্মালি এই যে আমরা যেটা বললাম, এটাকে আমরা একভাবে বুঝবো না, এই জন্য এটার সাথে অনেক আইন জড়িত। তো এখানে বলা হচ্ছে ভিন্ন চুক্তি বা স্থানীয় যদি কোনো আইন না থাকে, অর্থাৎ চুক্তিতে যদি আপনাদের অন্য কিছু যদি লেখা না থাকে, সম্পত্তিটা যদি কৃষিকাজে অথবা কারখানা উৎপাদনের কাজে যদি ব্যবহার করা হয়, আপনি যদি লিজ দেন, তো আমরা কি করব, আমরা ধরেই নিব যে এটা বছর থেকে বছরে লিজ দেওয়া। এরকম লিজ যদি আমি বাতিল করতে চাই, 6 মাস পূর্বেই আমি একটা নোটিশ দিব যে আমি লিজটা বাতিল করতে চাচ্ছি। আর এর বাইরে যদি সম্পত্তি আমি লিজ দেই, আমরা ধরে নিব এটা মাস থেকে মাসে, অর্থাৎ প্রতি মাসে হিসাবে আমি সেখানে লিজ দিলাম। এটা বাতিল করতে চাইলে আমি 15 দিন পূর্বে একটা নোটিশ দিব যে আমি এই সম্পত্তিটা কি করতেছি, বাতিল করতেছি। অর্থাৎ আপনি যদি একটা দোকান যদি ভাড়া দেন, এই দোকান ভাড়ার ক্ষেত্রে আপনি 15 দিন পূর্বেই নোটিশ দিলেই যথেষ্ট যে আপনি তার যে দোকান ভাড়াটা আপনি ক্যান্সেল করতেছেন। তবে যেটা হচ্ছে 107 দ্বারা বলতেছে, যদি আপনি বছর থেকে বছর বা 1 বছরের বেশি যদি আপনি কি করেন, ইজারা দেন, অবশ্যই দলিল রেজিস্ট্রেশন করতে হবে। 1 বছরের কম হইলে আপনার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নাই। 109 বলতেছে এরকম যদি আপনি কাউকে ইজারা দেন, আপনার দোকান একটা আপনি ভাড়া দিয়েছেন, আপনার টাকার দরকার, আপনি চাইলে অন্য কারো কাছে বিক্রয় করে দিতে পারেন, ওই যিনি ভাড়াদার তাকে আপনার জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। আপনার একটা ফ্ল্যাট আপনি কাউকে রেন্টে দিয়েছেন, আপনার টাকার প্রয়োজন, আপনি থার্ড পার্টির কাছে বিক্রয় করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আইন বলতেছে তাকে জিজ্ঞেস করার আপনার কোনো দরকার নেই। তবে 117 যে অন্য একটা ভিন্ন কথা বলে, সেটা বলা হচ্ছে কৃষি জমির ক্ষেত্রে এই যে ইজারা আমরা যেটা পড়লাম, সেটা প্রযোজ্য না। এবং আমরা যখন রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন পড়বো, তার 75-এর ক ধারা বলতেছে কৃষি জমি আপনি কি করতে পারবেন না, ইজারা দিতে পারবেন না। তো তাহলে অনেকেই বলবেন যে ভাই ইজারা তো দেয়, তো আসলে সেটার জন্য 1984 সালে একটা ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স আছে, তার অধীনে আমরা বর্গা চাষ, আদি ভাগ চাষ যেটাকে বলি, সেটা করা হয়। তাহলে এই যে ইজারার কথা বললাম, প্রকৃতপক্ষে এটা অকৃষি সম্পত্তির জন্য প্রযোজ্য। এটার জন্য একটা আইন আছে 1949 সালের, যে অকৃষি প্রজাস্বত্ব আইন, ওইটার জন্য প্রযোজ্য, কৃষি সম্পত্তির জন্য প্রযোজ্য না। তো মোটামুটি এটা ছিল আমাদের চৌম্বকীয় অংশ। তারপরে আমরা এটাকে যতই পড়বো, আসলে পড়া তো কিন্তু কোনো শেষই হয় না, আপনি যতই পড়বেন ততই আপনার আরো পড়তে মন চাবে। তো যেগুলো এগুলো এখানে মোটামুটি লিখাই আছে। তো আমরা এখানে আর একটা জিনিস শুধু আপনাদের সাথে আলোচনা করে দিব, যেগুলো আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে যে কিছু ডক্টরিন দেওয়া আছে। ডক্টরিন মানে কি, সহজ কথা বলতে পারেন যে সিদ্ধ নীতি, যে এটাই হবে। যেমন সকালে সূর্য উঠবে, সন্ধ্যায় কি যাবে, এই পশ্চিম দিকে সে ডুবে যাবে, এইরকম যে নীতিগুলা, সেগুলোকে আমরা বলতেছি এটা হচ্ছে একটা ডক্টরিন। কারণ এই যে 1882 সালের আগে সম্পত্তি হস্তান্তরের কিন্তু কোনো আইন ছিল না, দেখবেন। এখন আইন ছিল না, এটা আমরা কিভাবে বলতে পারি, এটা যখন আপনি আইনটাই পড়বেন, আইনটা তৈরির উদ্দেশ্য যদি আপনি দেখেন, বলা হচ্ছে যে এইখানে যদি এর পূর্বে আইন থাকতো, এখানে লেখা থাকতো যে কনসোলিডেট, অর্থাৎ পূর্বে যে আইনগুলো আছে এগুলোকে একত্রিত করা, এখানে এই শব্দ নাই। এটা বলা হচ্ছে যে এই আইনটা তৈরির উদ্দেশ্যই হচ্ছে সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত ব্যক্তিদের যে আইন প্রস্তুত করা হবে সেটা সংশোধনের জন্য, সেটাতে কিছু অ্যাড করা হবে। এখন আমরা এর পূর্বে যেটা ছিল সেটা ডক্টরিন হিসাবে ব্যবহৃত হতো। এটা আমরা ব্রিটেনের ক্ষেত্রে কিছু কমন ল জানি, সেখানে নানা প্রকার জিনিস আছে। তো সহজে মনে রাখেন,
এগুলা হচ্ছে একটা সিদ্ধ নীতি। এই 35 নাম্বার সেকশন যখন আপনি পড়বেন সেখানে পাবেন ডক্টরিন অফ ইলেকশন। ডক্টরিন অফ ইলেকশন এমন একটা কথা বলে, যেমন ধরেন যে আজকে আপনি বিবাহ শাদী করতেছেন, এখন আপনার ওয়াইফের একটা সম্পত্তি পছন্দ। তো নর্মালি আপনি কি করতে পারেন, আপনি টাকা পয়সা দিতে পারেন, আপনার ওয়াইফের নামে ক্রয় করতে পারেন। কিন্তু আপনি একটু চালাক চতুর লোক, আপনার বিবাহের কাবিননামা আছে হয়তো 20 লাখ টাকা, তো আপনি চাচ্ছেন যে আপনি যে এই 20 লাখ টাকা দিচ্ছেন এটা দলিলে উল্লেখ থাক। তো আপনি কি করতে পারেন, প্রকৃত সম্পত্তি যিনি মালিক তাকে বলতে পারেন যে ভাই আপনার এই সম্পত্তিটা আপনি কি করেন, আমার ওয়াইফকে হস্তান্তর করেন, আপনাকে আমি 20 লাখ টাকা দিচ্ছি, আপনার সম্পত্তির দাম 20 লাখ, আমি 20 লাখ টাকা দিচ্ছি, সম্পত্তিটা আমার ওয়াইফকে হস্তান্তর করে দেন। এই যে আপনি জমির কিন্তু মালিক আপনি না, প্রকৃত মালিককে আপনি অপশন দিচ্ছেন যে আমার 20 লাখ টাকা গ্রহণ করে আপনার সম্পত্তি হস্তান্তর করে দেন। এখন যিনি প্রকৃত মালিক জমির, ওনার কাছে এখন ইলেকশনের সুযোগ আসলো, উনি হয় আপনার টাকাটা গ্রহণ করবে, যদি গ্রহণ করে উনি সম্পত্তিটা হস্তান্তর করতে বাধ্য। আর যদি উনি আপনার টাকাটা গ্রহণ করবে, সম্পত্তি হস্তান্তর করবে না, এমন পাবে না। হয় সে আপনার টাকা গ্রহণ করলে সম্পত্তি হস্তান্তর করতে সে বাধ্য, আর যদি সে না চায় তাহলে আপনাকে ফেরত দিবে, যে বলবে আমার টাকা পয়সার প্রয়োজন নেই। সহজ অর্থে ডক্টরিন অফ ইলেকশন হচ্ছে এমন জিনিস, যে সম্পত্তির মালিক আপনি না, তারপরও আপনি চাচ্ছেন ওই সম্পত্তি হস্তান্তর করাবেন, প্রকৃত মালিককে আপনি অপশন দেন যে ভাই আপনি আমার সুবিধাটা গ্রহণ করেন, আপনার সম্পত্তিটা হস্তান্তর করেন। আরো সহজ করে বললে, যদি আপনি কি চান, আপনি হয়তো একটা সম্পত্তি বিক্রি করবেন, এখন যে ক্রয় করবে তার বাড়ির পাশে হয়তো আপনার বন্ধু বা অন্য কোনো আত্মীয়র একটা সম্পত্তি দরকার। এখন আপনি যে সম্পত্তিটা বিক্রি করতেছেন তাকে বলতে পারেন যে ভাই আমি তখনই আপনার কাছে বিক্রি করব যদি আপনার বাড়ির পাশে ওই 2 শতক জায়গা ওই খকে যদি বিক্রি করে দেন, তবে আমি বিক্রি করব। তার মানে কি হচ্ছে, যিনি এখন ক্রেতা তার কাছে অপশন, সে যদি আপনারটা ক্রয় করে তাহলে তার যেটা আছে মালিকানা সেটা সে হস্তান্তর করতে বাধ্য। সহজ ভাষায় ডক্টরিন অফ ইলেকশন 35 নম্বর যখন আমরা সেকশন পড়বো এই কথাটাই বলে, যে এখানে তার অপশন আছে। এখন আসি আমরা ডক্টরিন অফ অস্টেন্সিবল ওনার বলে একটা আমরা পাবো, সেটা হচ্ছে সেকশন 41। এটাতে যেটা বলে, এটা যে এই যে মোবাইলটা যে ধরলাম, এই মোবাইলটা আমার কিন্তু না, ধরলাম যে মোবাইলটা আমার একটা ফ্রেন্ডের মোবাইল, এখানে আমরা 3 জন বসে আলোচনা করতেছি। তো করার ক্ষেত্রে মোবাইলের মালিক কিন্তু আমি না, কিন্তু আমার হাতে যেহেতু আছে আপনি ধরেই নিবেন যে মোবাইলটার মালিক আমি। তো আমি বললাম যে ভাই এটা বিক্রি করব 10,000, রাজি হয়ে গেলেন, টাকা পয়সা দিয়ে দিল। প্রকৃত মালিক কিন্তু সাইটে বসা আছে, সে কিন্তু দেখতেছে যে তার মোবাইলটা 10,000 টাকা বিক্রি হয়ে যাচ্ছে। সে তখন যদি কোনো কথা না বলে, পরবর্তীতে সে কি করতে পারবে না, ওই যে আপনি ক্রয় করলেন আপনাকে গিয়ে বলতে পারবে না যে ভাই আপনি যার কাছ থেকে ক্রয় করছেন ও তো মালিকই ছিল না। তার মানে হচ্ছে অস্টেন্সিবল ওনার বলে যে প্রকৃত মালিক না, কিন্তু প্রকৃত মালিকের মতো আচরণ করে, এইরকম ব্যক্তি যদি সম্পত্তি হস্তান্তর করে, আর সেটা যদি মূল মালিক যদি জানে, তাহলে মূল মালিক পরবর্তীতে কি করতে পারবে না, কোনো প্রকার আপত্তি করতে পারবে না। তো এটার বাস্তব প্রয়োগ আমরা জমি জমার ক্ষেত্রে নাই, তবে পাওয়ার অফ অ্যাটর্নিটা আছে। পাওয়ার অফ অ্যাটর্নিতে কি হয়, আমি একজনকে ক্ষমতা দিয়ে দেই যে আমার সম্পত্তিটা আপনি বিক্রি করেন। তো যখন সে বিক্রি করে দিবে তখন কিন্তু আমি আবার আদালতে মামলা করতে পারবো না যে আমি তো তাকে কি করি নাই, সে আমার সম্পত্তি কি করে বিক্রি করে। এখন আমরা ধরে নিতে পারি পাওয়ার অফ অ্যাটর্নিটা হচ্ছে একটা অস্টেন্সিবল ওনারের মতো কাজ করে। এখন আসি আমরা তারপরে আরেকটা আমরা ডক্টরিন পাবো, সেটা হচ্ছে যে, জি কালাম ভাই কিছু বলবেন? জি আজিম ভাই, এই যে পাওয়ার অফ অটর্নির ব্যাপারে একটা প্রশ্ন ছিল, যে টু দ্য পয়েন্ট, এই যে যদি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অটর্নি যদি কেউ দিয়ে থাকে, যদি দাতা মরে যায়, তাহলে সেক্ষেত্রে কি যাকে দিয়েছে সে কি মালিকানা হারাবে? সেটা জানার ছিল। আচ্ছা ঠিক আছে, ওটা জানতে পারবেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। তো আমরা যেটা বললাম অস্টেন্সিবল ওনার হচ্ছে এরকম পাওয়ার অফ অ্যাটর্নি। তো নরমালি পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কে আপনি যদি বিস্তারিত জানতে চান, অলরেডি আমার ইউটিউবে লম্বা চড়া পাওয়ার অফ অ্যাটর্নি আইন এবং বিধিমালার ভিডিও আছে, সেটা দেখে নিবেন। তবে নরমালি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি হয় কি, যে আমরা যদি 2012 সালের আইনটা দেখি, সেখানে জাস্ট 2 প্রকারের পাওয়ার অফ অ্যাটর্নি বলে, তবে বিধিমালাতে আরেক প্রকারের নিয়ে আসে, টোটাল 3 প্রকারের পাওয়ার অফ অ্যাটর্নি। একটা হচ্ছে অপ্রত্যাহারযোগ্য। অপ্রত্যাহারযোগ্যর ক্ষেত্রে আবার 2 প্রকার, একটা হচ্ছে যখন আপনি কোনো রিয়েল এস্টেট ডেভেলপারকে সম্পত্তির উন্নয়ন ঘটানোর জন্য দিচ্ছেন, সেটা এক প্রকারের অপ্রত্যাহারযোগ্য। আরেক প্রকারের অপরতাহাযোগ্য হচ্ছে যখন আপনি কোনো ব্যক্তিকে সম্পত্তিটা বিক্রয় করার জন্য, বিক্রয় চুক্তি করার জন্য কোনো ব্যাংকে তা আপনি মর্গেজের বিপরীতে পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছেন, 2 প্রকারে হইতে পারে। এখন যদি আপনি পাওয়ার অফ অ্যাটর্নিটা দেন এই যে রিয়েল এস্টেট বা ডেভেলপার কোম্পানিকে উন্নয়ন ঘটানোর জন্য, তখন আপনি যদি মারাও যান পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল হবে না, আপনার যারা বংশ পরস্পরের লোক আছে তাদের বরাবর কার্যকর থাকবে। এখন আসি, আপনি যদি
তৃতীয় ব্যক্তি দেন, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে যদি পাওয়ার অফ অ্যাটর্নি দেন, সেটা যদিও অপ্রত্যাহারযোগ্য হয়, যে কোনো একজন যখন মারা যাবে সাথে সাথে এটা বাতিল হয়ে যাবে। আবার ব্যতিক্রম হচ্ছে কেমন, যেমন ধরেন যে দুইজন মিলে আমরা কি করলাম, একজনকে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দিলাম। একটা সম্পত্তির মালিক ক এবং খ, দুইজনে মিলে পাওয়ার অফ অ্যাটর্নি দিল গ ব্যক্তিকে। এখন ক ব্যক্তি যদি মারা যায়, পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল হবে না, কারণ খ যেহেতু জীবিত আছে। একই রকম ভাবে যদি আমি ক ব্যক্তি, খ এবং গ দুই ব্যক্তিকে যদি পাওয়ার অফ অ্যাটর্নি দেই, এখন যাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দিলাম দুইজনের মধ্যে একজন যদি মারা যায়, তারপরও বাতিল হবে না। সহজ কথায় আপনি যদি সিঙ্গেল পার্সন টু সিঙ্গেল পার্সন যদি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি বা যে কোনো প্রকার পাওয়ার অফ অ্যাটর্নি দেন, যে কোনো একজন মারা গেলে বাতিল হয়ে যাবে। কিন্তু একের অধিক যদি ব্যক্তি থাকে, সেক্ষেত্রে একজন মারা গেলে কোনো প্রকার সমস্যা নাই, সেটা কি হবে, সেটা বিদ্যমান থাকবে। আর যদি সম্পত্তি উন্নয়ন বা ব্যাংকের জন্য আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দেন, সেটা আপনার বংশ পরম্পরা যারা উত্তরাধিকারী হবে, লিগ্যাল হেয়ার হবে, তাদের প্রতি কার্যকর হবে। তো তারপরে আমরা চলে যাব, যদি যারা সাক্ষ্য আইন পড়েছেন তারা ইস্টাপল জানেন, তো আমরা 43 ধারায় দেখবো যে ফিডিং বাই ইস্টাপল। এইটা যে জিনিসটা বলতেছে যে আপনি কি করতে পারেন, যে সম্পত্তিটার মালিক আপনি না, কিন্তু মালিক হিসাবে আপনি দায়িত্ব পালন করে আপনি বিক্রয় চুক্তি করে ফেলাইলেন। যে একটা সম্পত্তি হয়তো আপনি কি করছেন, লিজ সূত্রে আছেন, ইজারা সূত্রে আছেন, অথবা বাবার সম্পত্তি আপনি চাষাবাদ করেন। এখন আপনি যখন কারোর সাথে বিক্রয় চুক্তি করে ফেলাইলেন, এখন যেই দিন আপনি বিক্রয় দলিলটা সম্পাদন করবেন, সেই দিন ধরলাম যে আপনার বাবা কি করলো, মারা গেল। তো এখন আপনার মাথায় বুদ্ধি আসলো যে আসলে যেই দিন আপনি চুক্তি করছেন ওই দিন তো জমির মালিক আপনিই ছিলেন না, ওই দিন তো আপনার বাবা মালিক ছিল। তো আপনি যেই দিন বিক্রয় চুক্তি হবে সেই দিন যদি আপনি যেই কোনো প্রকার ভাবে, আইনে বলা হচ্ছে সাবসিকুয়েন্টলি, ক্রয় সূত্রে হোক, ইজারা, ভাড়া, যেই সূত্রে হোক, আপনি যদি মালিকানা অর্জন করেন, তাহলে আপনি ওই জমিটা বিক্রি করতে বাধ্য। কারণ আপনি পূর্বে যখন চুক্তি সম্পাদন করেছিলেন, তখন আপনি নিজেকে মালিক হিসাবে এজাহার করেছিলেন, প্রকাশ করেছিলেন। আজকে যেদিন বিক্রি করবেন আপনার কাছে মালিকানা চলে এসেছে। তবে যদি যেই দিন বিক্রয় দলিল হবে সেদিন যদি মালিকানা না আসে, তাহলে তো আপনি বিক্রি করতে পারবেন না। এটাই বলে যে আপনি অস্বীকার করতে পারবেন না। যদি যেই দিন চুক্তিটা কার্যকর হবে সেই কার্যকরের দিন যে কোনো প্রকার ভাবে যদি মালিকানা আপনার কাছে আসে, আপনি অস্বীকার করতে পারবেন না, অস্বীকারের সুযোগ নাই। তো সাক্ষ্য আইনের 100 যদি আমরা 15 দেখি, 115 ধারায় এই একটা কথা বলে, একটা কথা যেটা আপনি একবার স্বীকার করবেন, আপনি অস্বীকার করতে পারবেন না। তো যাক, তারপরে আমরা দেখবো আমাদের যে তারপরে ডক্টরিন হচ্ছে ডক্টরিন অফ পার্ট পারফরমেন্স, সেকশন হচ্ছে আমাদের 53A। তবে জায়গা জমির ক্ষেত্রে এটা বর্তমানে প্রযোজ্য না, যেহেতু আমাদের বায়না দলিল কি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, যেহেতু আইনটা অনেক পুরাতন। তো এই জন্য এটা আমরা জাস্ট একটু বুঝি যে জমি ছাড়া অন্য ক্ষেত্রে যদি বুঝি, ধরেন আপনি কারোর সাথে একটা চুক্তি করলেন, আপনার বাড়িটা সে প্রস্তুত করে দিবে। তো তার চুক্তি মোতাবেক আপনি তাকে টাকা পয়সাও দিলেন, এখন সে কি করতেছে না, সে আপনার বাড়ির কাজই শুরু করতেছে না। তো আপনি চাইলে এই যে ডক্টরিন অফ পার্ট পারফরমেন্সের অধীনে যে চুক্তি মোতাবেক আপনার অংশের কাজ আপনি করছেন অথবা আপনি করতে প্রস্তুত, অথবা আপনি স্থাবর সম্পত্তি যদি চিন্তা করেন, যখন আপনি আদালতে মামলা করলেন চুক্তি প্রবলের যে বায়নামা করছি, এখন উনি বিক্রি করতে চাচ্ছে না, দলিল করতে চাচ্ছে না, তখন আদালতে আপনি বলতে পারেন যে বাকি টাকা তো আমি দিতে প্রস্তুত, অলরেডি আমি কিছু দিয়েছি, বাকি যেটা আছে আমি দিতে প্রস্তুত। আদালত যাকে তাকে এই ডক্টরিনের অধীনে নির্দেশ দেয় যে তার অংশের কাজ যাতে সে করে, তার মানে যাতে আপনাকে দলিলটা রেজিস্ট্রেশন করে দেয়। তার মানে হচ্ছে ডক্টরিন অফ পার্ট পারফরমেন্স হচ্ছে আপনি যদি চুক্তি করেন, আপনার চুক্তি মোতাবেক যদি আপনি কাজ করেন, অপর পক্ষকে আপনি বাধ্য করাইতে পারবেন সেই চুক্তি মোতাবেক কাজ করার জন্য। তারপরে যে ডক্টরিন, এটা যখন আমরা সেকশন 53 পড়বো, এটাকে বলা হচ্ছে ফ্রডুলেন্ট ট্রান্সফার, মানে হচ্ছে প্রতারণামূলক ভাবে যদি আপনি সম্পত্তি হস্তান্তর করে দেন। এখন যেমন ইভেলি বলেন, ইয়ারেন্স বলেন, আরো অসংখ্য যে কোম্পানিগুলো আছে, এগুলো কি সবগুলো জেলে। এখন এরা যদি জেল থেকেও কিন্তু জমি বিক্রয় করা যায়, এরা কিন্তু ভালো করেই জানে এদের যে ব্যক্তিগত দায়বদ্ধতা আছে, এদের সম্পত্তিগুলা কি এরা যদি কারো কাছে কি করে, প্রতারণামূলক ভাবে সে হস্তান্তর করে দেয়, দান করে দেয়, বিক্রয় করে দেয় অন্য দলিল ভাবে। অর্থাৎ আপনি যদি কোনো দেনাদারকে ঠকানোর জন্য আপনি যদি আপনার সম্পত্তি কারো কাছে যদি হস্তান্তর করে দেন, তাহলে দেনাদার চাইলে আদালতে মামলা করে কি করতে পারবে, এই ডক্টরিনের অধীনে সেই দলিলটাকে বাতিল ঘোষণা করাইতে পারবে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে যে ধরলাম ক, খ, গ তিনজন ব্যক্তি আপনার কাছে টাকা পাবে, আপনি এখন টোটাল সম্পত্তি দিয়ে ক ব্যক্তির দেনা যদি পরিশোধ করে দেন, তাহলে বাকি দুইজন মামলা করে লাভ নেই। কারণ আপনি ওই সম্পত্তি দিয়ে তো একজনের ঋণ তো পরিশোধ করছেন, কিন্তু আপনি যদি কারো ঋণ পরিশোধ না করে বাইরে কারো কাছে ট্রান্সফার করে দেন,
তখন সেই দলিলটা বাতিলযোগ্য বলে ঘোষণা করতে পারবে যিনি সংক্ষুব্ধ হবেন উনি। এখন আসি আমরা যারা সিপিসি পড়েছেন আইনের ছাত্র, সেখানে আপনি সেকশন 10 পড়েছেন, সেটা হচ্ছে যে রেস সাবজুডিস, মানে হচ্ছে আদালতে যখন একটা মামলা চলমান থাকে নতুন মামলার উদ্ভব যাতে না হয়, এটার জন্যই বলা হচ্ছে। তো এই যে ডক্টরিন এটা বলতেছে যেটা যে কোনো সম্পত্তি যেটা বাংলাদেশে অবস্থিত, বাংলাদেশের আদালতে যদি কোনো মামলা চলমান থাকে তাহলে সেই সম্পত্তিটাতে নতুন কোনো মালিকের উদ্ভব ঘটবে না। এখন এই যে সেকশনের দুর্বলতা হচ্ছে ঘটে গেলে কি হবে সেখানে বলা নাই। ডক্টরিন সহজ করা বলতেছে যে এরকম ভাবে ঘটবে না, এখন ঘটে গেলে দলিলটা বাতিল হবে না বাতিল যোগ্য হবে ওইটা কিছু বলা নাই। তো ওভারঅল এই সেকশনটাকে আমরা বিভিন্ন আদালতের নির্দেশনা থেকে এতটুকু বুঝি, যদি আপনি মামলা চলমানকালীন কোনো সম্পত্তি যদি আপনি ক্রয় করেন আপনার দলিলটা নির্ভর করবে আদালতের রায়ের উপর। আপনি যার কাছ থেকে নিচ্ছেন যদি রায় তার দিকে আসে আপনার দলিলটা বৈধ, আর যদি আপনার দিকে না আসে তাহলে আপনার দলিলটা অবৈধ। ওই দলিল দিয়ে আপনি জাস্ট ক্ষতিপূরণ চাইতে পারবেন, ওই সম্পত্তিতে দখলের জন্য আপনি কিছু করতে পারবেন না। আরেকটা ডক্টরিন হচ্ছে 17 নাম্বার, যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের একটা এমন একটা ডক্টরিন, সেটা হচ্ছে যে মানুষের খুব ইচ্ছা থাকে, নানা প্রকার ইচ্ছা। এখন আজকে আপনি কি করতেছেন, আমাকে একটা সম্পত্তি হস্তান্তর করে তো দিচ্ছেন, কিন্তু সত্য দিচ্ছেন যে এই সম্পত্তি থেকে যে লাভগুলো আসবে এই লাভগুলো কি আগামী 30 বছর বা আমি যতদিন জীবিত আছি ততদিন আপনি এখানে 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 দিবেন। অর্থাৎ সম্পত্তি না, সম্পত্তি থেকে যে বেনিফিট আসবে সেটাকে আমি নির্ধারণ করে দিচ্ছি। এই ডক্টরিন এটাই বলে। তবে এই ডক্টরিনের যে সীমাবদ্ধতা সেটা বলতেছে যে আপনি দুইটা করতে পারবেন, হয় আপনার লাইফ টাইম আপনি যতদিন জীবিত আছেন ততদিন, অথবা 18 বছর। এখন দুইটার মধ্যে কি হবে, যেইটা বেশি হবে। ধরলাম আপনি একটা চুক্তির মধ্যে বললেন যে আমার এই 2 বিঘা জমি আপনাকে আমি গিফট করলাম, তবে যে ইনকামটা আসবে এই ইনকামটা আপনি কি করবেন, আগামী 2 বছর বা আগামী 20 বছর ধরলাম আপনি এই মাদ্রাসায় ইনকামটা দিয়ে দিবেন। এখন আপনার লাইফ টাইম আপনি যদি 20 বছর জীবিত থাকেন এটা বৈধ, কিন্তু আপনি দেখা গেল 16 বছরে মারা গেলেন, তো তাহলে এখন এই যে ডক্টরিন বলতেছে সর্বোচ্চ ওই 20 বছরের জায়গায় 18 বছর পর্যন্ত কার্যকর হবে, তারপরে 2 বছর আর কার্যকর হবে না। মানে আপনার লাইফ টাইম যতদিন হয় অথবা 18 বছর। এটা হচ্ছে সম্পত্তি থেকে যে বেনিফিট আসবে সেটা আপনি দিক নির্দেশনা দিতে পারবেন যে এটা কোথায় কিভাবে বন্টিত হবে। জি ভাই বলেন। রাখছি ভাই, কিছু বলবেন? জি ভাই, আমি হেবা সম্পর্কে একটা প্রশ্ন করতে চাইছিলাম ভাই আপনাকে। ক্লাসটা একটু শেষ হইতে দেন, শেষ দিকে, ক্লাস শেষের দিকে তারপরে নিচ্ছি। তারপরে আরেকটা আমরা রুলস পাবো, সেটা হচ্ছে যখন সেকশন 48 পড়বো, এটা বলতেছে ডক্টরিন অফ প্রায়োরিটি, মানে হচ্ছে যেটা যদি আমাদের যে ভেজাল গুলো হয় গ্রামগঞ্জে দেখবেন 2টা 4টা 5টা দলিল, একটা জমির 5টা দলিল, এখন কোন দলিলটা কার্যকর হবে। এই 48 নাম্বার যেটা বলতেছে যেই দলিলটা সময়ের দিক থেকে যিনি আগে হবেন, যার দলিলটা সময়ের দিক থেকে আগে হবে তার দলিলটা প্রাধান্য পাবে, এটাই বলতেছে আমাদের এই যে সেকশন 48। আরেকটা কথা হচ্ছে যে রুল এগেইনস্ট পারপেচুইটি সেকশন 14, এই জিনিসটা এমন একটা কথা বলে যে আপনি চাইলেই চিরতরে আপনার সম্পত্তিটা আপনার কাছেই, আপনার বংশের কাছে, আপনার ছেলে মেয়ের কাছে কি করতে পারবেন না, রেখে দিতে পারবেন না। অর্থাৎ আপনি এমন একটা সম্পত্তি দান করলেন, বললেন যে আপনার ছেলে যতদিন জীবিত সে খাবে, সে মারা গেলে তার ছেলে, সে মারা গেলে তার ছেলে, তার ছেলে, মানে এইভাবে আপনি একটা সম্পত্তি চিরদিন আপনার কাছে সীমাবদ্ধ রাখতে পারবেন না। এর কারণ একটাই, কারণ এইভাবে রাখলে কি হবে না, সরকার কিন্তু কোনো লাভ পাবে না, সম্পত্তির দাম বৃদ্ধি পাবে না, কারণ বাইরে তো সে বিক্রি করতে পারতেছে না। এটাই বলে রুল এগেইনস্ট পারপেচুইটি। তবে এর ব্যতিক্রম, ব্যতিক্রম হচ্ছে যদি আপনি ধর্মীয় উদ্দেশ্যে দেন, আপনি যদি ট্রাস্ট গঠন করেন, আপনি যদি ওয়াকফ করেন, আপনি যদি চ্যারিটেবলের জন্য দেন, অর্থাৎ আপনি ওয়াকফ করে দিলেন, এটা চিরদিনই থাকবে, এটা অন্য কোথাও যাবে না। এরকম ধর্মীয় বা পাবলিক কাজে আপনি কাজটা করতে পারবেন, অন্য কাজে আপনি কিন্তু করতে পারবেন না। তো আমরা মোটামুটি আমাদের যা কিছু আছে শেষের দিকে, সর্বশেষ আরেকটা ধারা দিয়ে আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করব। সেটা হচ্ছে যে যেই শিশু এখনো জন্মগ্রহণ করে নাই তারপর আবার আমরা সম্পত্তি হস্তান্তর করতে পারবো কিনা, যদি পারি কিভাবে। যে ধরলাম আপনি যে করলেন, আপনার হয়তো মেয়ে আছে ছেলে আছে, তাদের ঘরে সন্তান হবে, তো আজকে আপনার সম্পত্তি আছে, আপনি চাচ্ছেন আপনার মেয়ের ঘরে যে সন্তান হবে তাকে আপনি আজকেই একটা প্রপার্টি দিতে চান, আপনি দিতে পারবেন কিনা। তো আইনের 13 নম্বর সেকশন বলতেছে আপনি দিতে পারবেন, তবে কিছু শর্ত পূরণ করতে হবে। 1 নাম্বার, যেহেতু ওই শিশু এখনো পৃথিবীতে আসে নাই বা তা হবে কিনা তারও কোনো সন্দেহ,
তো প্রথমেই আপনি জীবিত ব্যক্তিদের মধ্যে লাইফ ইন্টারেস্টের সম্পত্তিটা দিয়ে দিবেন, হস্তান্তর করে দিবেন। এখন আপনি চাইলে আপনার মেয়ে, আপনার আরো যদি ছেলে থাকে তাদের বরাবর যে এরা লাইফ ইন্টারেস্ট হিসাবে খাবে, যখন ওই শিশু জন্মগ্রহণ করবে তখন তার কাছে যাবে। এখন এর জন্য সত্য যেটা, সেটা হচ্ছে যে কোনো প্রকার সত্য ছাড়াই আপনাকে হস্তান্তর করতে হবে, যে মানে হচ্ছে ওই শিশু যখন জন্মগ্রহণ করবে সেই সম্পত্তিটা পাবে। তারপরে সে কি করবে আপনি কোনো সত্য দিতে পারবেন না। আর যতদিন পর্যন্ত ওই শিশু জন্মগ্রহণ না করতেছে ততদিন যাতে লাইফ ইন্টারেস্টে থাকে। এমনও হইতে পারে আপনি আপনার মেয়ের ছেলের জন্য সম্পত্তিটা কি করলেন এরকম ভাবে দিলেন, এখন লাইফ ইন্টারেস্ট ক্রিয়েট করলেন আপনার ভাইয়ের কাছে, যে ভাই যতদিন জীবিত আছে সে খাবে, তারপরে যখন ও বোনের ছেলে হবে তার কাছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে ভাই হয়তো মারা গেল 10 বছরে, তখন আপনার বোনের কোনো ছেলেই হইল না। তখন এটারও সমাধান দিচ্ছে 16 নাম্বার, যখন আমরা পড়বো 16 নাম্বার বলতেছে এইরকম যদি ফেল করে তাহলে সম্পত্তি রিটার্ন ব্যাক করবে, তার কাছে আর যাবে না, আপনার সম্পত্তি আপনার কাছেই ফিরে আসবে। তো মোটামুটি এই জিনিসগুলোই বলে, তো এটা দেওয়া আছে, আশা করি আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কোর্সে অংশগ্রহণ করার জন্য। তো এখন আপনারা চাইলে আপনাদের যদি প্রশ্ন থাকে করতে পারেন, আমরা জি মাসুদ পারভেজ ভাই বলেন। আজিম ভাই, জি। আমার প্রশ্ন ভাই দুইটা। এক নাম্বার যে প্রশ্নটা সেটা হলো, বললেন যে যদি দলিল হয় তাহলে সময়ের ভিত্তিতে যে আগে যে দলিলটা আগে রেজিস্ট্রেশন হইব ওই দলিলটা আগে টিকবো। কিন্তু ভাই যদি একই দিন যদি দুইটা দলিল হয় ভাই দেখেন তখন কোন দলিলটা টিকবো? একই দিনেও যদি দুটা দলিল হয় এক্ষেত্রে দলিলের নাম্বার থাকে, ক্রমিক নাম্বার থাকে, সিরিয়াল থাকে, বুঝছেন? দুইটা দলিলের সিরিয়াল নাম্বার এক হয় না, দুইটা দলিলের ক্রমিক নাম্বার এক হয় না, বুঝছেন কিনা? আর এক্ষেত্রে আরো মনে রাখবেন, দেখেন আজকে থেকে 30 বছর আগের দলিল দিয়ে আজকে ওইটা কল্পনা করে লাভ নাই, কথাটা বুঝেন। এরকম যদি পুরাতন জায়গা জমি নিয়ে যদি আপনার গন্ডগোল হয়, প্রথমে আপনি চিন্তা করবেন জমিটা কার দখলে আছে। যে দুইজন ব্যক্তি তো দলিল নিয়ে আসছে, যার দখলে আছে, যার দলিল আছে, সেটা পরে হইলো সম্পত্তির মালিক ওই হবে। কারণ কি? কারণ যিনি প্রকৃত মালিক হইলো, আগের দলিল হইলো, উনি কিন্তু এতদিন ঘুমায় ছিল। উনি ওই তামাদি আইনের কারণে 12 বছরের পরে উনি মামলা করে উদ্ধার করতে পারবে না। অতএব তার দলিল বৈধ হলেও দলিলের কার্যকারিতা সে আদালতের মাধ্যমে কি করতে পারবে না, ইফেক্টে নিয়ে আসতে পারবে না। তার মানে ঝামেলায় না যায়, যার দখলে আছে তার দলিলটা যদি রেজিস্ট্রেশন করা থাকে সেই মালিক। অপর ব্যক্তির দলিল যতই বৈধ হোক, সময়ের কারণে সে আদালতে যাইতে পারবে না, বুঝছেন কিনা? হ্যাঁ, মানে আইনটা হলো আপনার যে দলিলটা একই দিনে যদি রেজিস্ট্রেশন হয় তাহলে তো যে দলিলটা আগে সিরিয়াল পড়বো, আগে ক্রমিক নাম্বারটা পড়বো, ওই তো মালিক হবো নাকি? আইন এটা বলে আর কি। না, ওইটাই ওই যে আইনগত ভাবে হবে, ওই তো তারপরে বললাম আবার এক্ষেত্রে হ্যাঁ যে আসলে অনেক কিছু কিন্তু দেখতে হয় আপনার এক্ষেত্রে, যেটা বললাম না যে হ্যাঁ নর্মালি তামাদি আইনটা দেখতে হয়। নর্মালি এরকম হওয়ার কথা না। কেন হওয়ার কথা না শুনেন, কথার কথা, যে একই দিন একই সাব রেজিস্ট্রেশন অফিসে একজন সাব রেজিস্ট্রার কিন্তু বাংলাদেশে দেখেন 12টার পরেই বসে, বুঝছেন কিনা, অথবা কোথাও 2টার পরেই হ্যাঁ বসে। এখন একই বিক্রেতা একই সম্পত্তি দুইবার বিক্রি করবে, কথার কথা বুঝছেন, এটা এখনকার ক্ষেত্রে খুব রেয়ার, বুঝছেন? হয়তো আগে হইতো নানা প্রকার কারণবশত। তো ওই জন্য আপনি এটা আগে মনে রাখবেন, দেখবেন যে তাদের দুইটা দলিল রেজিস্ট্রিকৃত কিনা, এবং সেই দলিলে তাদের কোনো সম্পাদনের তারিখ আছে কিনা। ধরেন যে একটা হয়তো বলা আছে যে আজ থেকে 2 মাস আগে, আর একটা কালকে সম্পাদন করা, দুইটাই হয়তো আজকে রেজিস্ট্রেশন করা। তো এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এটা 1 মাস বা 2 মাস আগে সম্পাদন করা, ওইটাই কার্যকর হবে। এটা হচ্ছে জেনারেল রুল। এখন আজকে থেকে 40 বছর আগের দলিল নিয়ে যদি বসেন, তখন দেখবেন যে এখন কে দখলে আছে, এখন যে দখলে আছে জমির মালিক ওই, বাকি অন্যজন আদালতে যায়ও কিন্তু উনি কাজ করতে পারবে না, বুঝছেন কিনা? হ্যাঁ তামাদিতে আর কি বাদ হয়ে যাবো। জি সেটাই। আরেকটা বিষয় হলো ভাই, ধরেন একজন ব্যক্তি সে একটা জায়গা অর্পিত সম্পত্তি জাল দলিল দিয়া নামজারি করছে। নামজারি কইরা সে 30% জায়গা নামজারি করছে। নামজারি কইরা সে 12% জায়গা আরেকজন ব্যক্তিরে পাওয়ার দিয়া দিছে, অপ্রত্যাহারযোগ্য পাওয়ার। জি এখন ওই যেই লোকটাকে পাওয়ার দিচ্ছে, আপনার ওই লোকটা আবার তার স্ত্রীর আপনার হেবা করে দিছে পাওয়ার পাইয়া। জি
বিষয়টা বলছেন, মানে একজন ব্যক্তি মালিক, সে বুঝছি, এখন ভুয়া সমস্যাটা কি দলিলপত্র সেটা দিয়ে বলেন, এখন সমস্যা কি? এখন সমস্যা রইলো ওইটার, ওই ব্যক্তির বিরুদ্ধে যে নামজারিটা করছিল 30%, আমরা ওটার বিরুদ্ধে 12% জায়গার একটা মিস কেস করছি। জি। এখন একটা মিস কেস করছি, এখন যদি মিস কেসে যদি আপনার ওই যদি ওই 12% জায়গা যদি বাতিল হয়ে যায়, অর্পিত যে সম্পদটা আছে ওটা যদি মিস কেস বাতিল হয়ে যায়, তো কি পাওয়ারটা বাতিল হয়ে যাব? পাওয়ারটা যদি বাতিল হয়ে যায়, তো ওই যে জি। দলিলটা করে দিছে বা দলিলটা ওইটাও কি বাতিল হয়ে যাব? এক নম্বর কথা হচ্ছে কি যে ভাই, এখানে মালিকানা আমাকে আগে বুঝতে হবে। এখন আপনি যেটা বলতেছেন, যদি উনি প্রকৃতপক্ষে মালিক না হয়, তার মানে উনি 2 নাম্বারই করছে। তো 2 নাম্বারই করলে তো আর মালিক হবে না। তো আমরা যেটা পড়ছি আজকে একটা, ওই যে 41 নাম্বার ধারাতে আমরা একটা যেটা পড়লাম, অষ্টাংশী বলো না, ওইটার একটা জেনারেল লাইন আছে যে আপনার কাছে যে মালিকানা আছে এর চাইতে বেশি মালিকানা আপনি হস্তান্তর করতে পারেন না। মানে হচ্ছে একজন হুম, ব্যক্তির যে টাইটেল থাকে এর চাইতে গুড টাইটেল কাউকে দিতে পারে না। উনার যদি মালিকানায় ডিফেক্ট থাকে, উনি আরেকজনকে যতই দলিল করুক, 1000টা দলিল করুক, ওইটা কিন্তু কোনো কাজ আসবে না। আর দ্বিতীয়ত, পাওয়ার অফ অ্যাটর্নি দলিল দিয়ে দান করা যায় না, ওইটাও অবৈধ, বুঝছেন কিনা? তো হুম, এক্ষেত্রে হুম, আপনার যদি মালিকানা ঠিক থাকে, মালিকানা দলিল দেখাইতে পারবেন। তার দলিল কি হইলো আপনার দেখার বিষয় না। তারপরেও আপনি যদি হুম, চান যে ওই দলিলগুলা ভবিষ্যতে আপনার জন্য ক্ষতিকর, আপনি মাত্র হুম, 300 টাকা দিয়ে আদালতে দলিল বাতিলের মামলা করতে পারেন, যে সম্পত্তি আমার দখলে আছে, এই দলিলগুলা জাল দলিল সৃষ্টি করা হয়েছে, হয়তো ভবিষ্যতে আমার বিপক্ষে চালাইতে পারে, আদালত যাতে ডিক্লার করে এই দলিলগুলা বাতিল করার জন্য। ঠিক আছে কিনা? হুম, ঠিক আছে ভাই। জি, সঞ্জিত ইসলাম বলেন, মাইক্রোফোনটা আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা তো জানি নরমালি 2005 সালের আগে মুসলিমরা হেবা দলিল করতো, যেটা রেজিস্ট্রি বাধ্যতামূলক ছিল না। এখন এক ব্যক্তি অলরেডি একটা হেবা দেখাচ্ছে, যে ব্যক্তিটা দেখাচ্ছে রেজিস্ট্রিকৃত না, সে ব্যক্তিটা দেখাচ্ছে সেই অনুযায়ী সে মালিক। অথচ আরেক ব্যক্তি দেখাচ্ছে যে ব্যক্তির রেজিস্ট্রিকৃত একটা দলিল আছে। এবার যেটা একটা স্টাম্পে হেবা দেখাচ্ছে যে লোকটা, সেই লোকটার যে ডেটটা, সেই ডেটটা আগে, তার 1999 সালের। আর যে রেজিস্ট্রিকৃত দলিলটা দেখাচ্ছে যে ব্যক্তি, তার হচ্ছে 2006 সালের। এখন এই দুইটার ভিতরে কোনটা টিকবে? এখন সম্পত্তি কার দখলে আছে? যার কাছে রেজিস্টার্ড দলিল তার কাছে, না যে মৌখিক হেবা তার কাছে? যে মৌখিক হেবা যে তার কাছে। এখন দেখেন, আসলে তখনকার আইন অনুযায়ী কিন্তু ওনার তাহলে হেবাটা বৈধ হয়েছে। কারণ হয়েছে কি যে অফার হয়েছে, গ্রহণ হয়েছে, সম্পত্তির দখল হস্তান্তর হয়েছে, কথাটা বুঝেন? দখল হস্তান্তর না হইলে জি। তো তার কাছে আর আজকে সম্পত্তিটা দখলে থাকতো না। আর যেই ব্যক্তি পরবর্তীতে হয়তো নানা প্রকার কারণবশত, সেটা যেভাবেই হোক, উনি দলিল করছেন, তো সেই 2000 সালে দলিল করে আজকে হয়েছে 2021 সাল। উনি একটা দলিল করার পরে আপনার মালিকানা আসে। আর যেমন আমরা আজকে দেখলাম সেলের ক্ষেত্রে, আপনি যখনই দলিল করলেন, ওই দলিল জমিটা দখলে যাওয়ার অধিকার আপনি হইলেন। তামাদি আইনে যদি আপনি 144 বলে 44 অনুচ্ছেদ পড়েন, সেখানে বলতেছে যে দিন আপনি দখল লাভের অধিকারী হইলেন, আপনার দায়িত্ব হচ্ছে 12 বছরের মধ্যে আপনি আদালতে মামলা করে আদালতকে বলেন যে এই সম্পত্তিটা আমার, দখলে বুঝিয়ে দাও। তো উনি তো দখলে আসলো না। তার মানে ওনার দলিলটা যদিও রেজিস্টার্ড হয়, যত কিছুই হোক, ওই দলিলটা কার্যকর করা যাবে না আইনের বাধার কারণে, বুঝছেন কিনা? এখন দলিল বৈধ না অবৈধ ওইটাতে না যায়, আপনি দলিলের কার্যকারিতা নাই এটা দিয়ে আপনি থাকেন। আর যিনি মৌখিক হেবা করছে তারও কিন্তু একটা দায়িত্ব আছে, অবশ্যই তার নামে নামজারি হওয়ার কথা। কারণ মুসলিম হেবার ক্ষেত্রে সাক্ষী কিন্তু প্রয়োজন। ওই সাক্ষীদের মাধ্যমে পূর্বে লিখিত ভাবে যদি আবেদন করতো, এসিলেন সাহেব কিন্তু নামজারি করে দিতেন। এখন ওইটা একটু খোঁজ নেন যে উনি আসলে ওনার নামে নামজারিটা করছেন কিনা। ওনার নামে নামজারি করেছেন, কিন্তু পরবর্তীতে যারা দলিল করছে তারা আবার সেটা 150 করে বাতিলের জন্য আবেদন করছে। আর যাদের রেজিস্ট্রিকৃত দলিল আছে তারা আবার 144, 140, 45 করে একটা নিষেধাজ্ঞার ব্যবস্থা করছে। এই নিয়ে একটা মানে অবস্থা খুবই না, খারাপ সেগুলো। ওগুলাতে কিছুই হবে না, যেটা বললাম না, ওটা বাতিলের কোনো সুযোগ নাই। কারণ এসিল্যান্ড সাহেব দখল ছাড়া যদি নামজারি বাতিল করে, তাহলে এটা আপনি এসিল্যান্ডের বিরুদ্ধে এডিসির কাছে আবেদন করতে পারেন। দখল ছাড়া এসিল্যান্ডের নামজারি করার অধিকার নাই। আর এই 145-এ কি হয় না, এগুলো অস্থায়ী নিষেধাজ্ঞা। এটা জাস্ট একটা যাতে মারামারি কাটাকাটি হানাহানি না হয়, এই জন্য সাময়িক নিষেধাজ্ঞা, এটাতে টেনশনে কিছুই নেই। যিনি দখলে আছেন উনি প্রকৃত সম্পত্তির মালিক। যার রেজিস্টার্ড দলিল আছে তার দলিলে কার্যকারিতা নাই, দলিল যদিও বৈধ হয়, কার্যকারিতা নাই, বুঝছেন কিনা? জি, বুঝতে। থ্যাংক ইউ ভাই। জি, গ্লাক্সি ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। বলেন।
জি, আমার প্রশ্ন হলো আপনার নেটওয়ার্কটা একটু সমস্যা, আপনার কাছে আসতেছি। জি, বজলুর ভাই বলেন। বজলুর ভাই বলেন। জি, গ্যালাক্সি ভাই মাইক্রোফোনটা আনমিউট করেন, বলেন। হ্যাঁ ভাই, বলতেছিলাম জি, মানে এক লোক তার এক স্ত্রী এবং এক সন্তান রাইখা মারা গেছে। জি, এখন ওই তার স্ত্রী আবার অন্য জায়গায় আর কি বিবাহ করছিল। জি, যাই হোক, এখন ওই তার ছেলে এবং সে একসাথে আর কি থাকে। এখন তার স্বামীর কাছ থেকে, মানে আগের স্বামীর কাছ থেকে, মানে যে জি, ছেলে তার বাপের থেকে সে কিছু সম্পত্তি পায়। জি, তে মানে আগে আর কি পাইতো, পরে তো বিবাহ করছে। তো সম্পত্তি যে পাইতো, সে চাইতেছে তার ওই সম্পত্তিটা তার ছেলের নামে হেবা করে দিতে। এখন জি। এই হেবাটা কি টিকবে নাকি? অনেকেই বলতেছে যে অন্য জায়গায় বিবাহ বসলে নাকি ওই আগের স্বামীর থেকে কিছু পায় না। না না, উনি ওনার টোটাল সম্পত্তির 8 ভাগের 1 ভাগ পাবে। মানে যদি 100 শতক সম্পত্তি থাকে, 12.5 শতাংশ সম্পত্তি পাবে। উনি চাইলে এই 12 শতক ওনার যাকে খুশি তাকে দান করুক, হেবা করুক, বিক্রি করুক, উনি করে দিতে পারে, কোনো সমস্যা নেই। বুঝছেন কিনা, উনি করে দিতে পারে। মানে আমার প্রশ্নটা হতেছে, উনি পরবর্তীতে অন্য কোথাও বিবাহ করছিল। না, কথাটা বুঝেন, যে ওইটাই আপনাকে বললাম। ধরেন আমি একজন ব্যক্তি আজকে মারা গেল, কথার কথা, আজকে মারা গেলে যে ধরলাম ওনার ছেলে আছে, ওনার স্ত্রী আছে। এখন স্ত্রী পরে বিবাহ করলো না কি করলো, ওইটা আইনে দেখার বিষয় না। আইনে দেখার বিষয় হলো যেদিন ব্যক্তিটা মারা গেল ওই দিন উনি বৈধভাবে ওনার স্ত্রী ছিলেন কিনা। যদি থাকেন উনি সম্পত্তি পাবেন। পরে উনি বিয়ে করলেন না কি করলেন না মারা গেলেন, সেটা এই ব্যক্তির আর দেখার বিষয় না। বুঝছেন কিনা? তার মানে উনি বিবাহ জি করা না করার কারণে ওই সম্পত্তিতে কোনো প্রকার ঝামেলা নাই। ওই দিন যদি উনি ওনার বৈধ স্ত্রী থাকেন, যে দিন ব্যক্তিটা মারা গেলেন, তাহলে উনি সম্পত্তি পাবেন। ওনার সন্তান ছিল ঠিক তাই আট আছে। ভাগের এক ভাগ পাবেন। জি জি, ঠিক আছে, আমি ওইটাই মানে, কিন্তু তারা বুঝতে চেষ্টা করেন আর কি বিষয়টা। ঠিক আছে, ধন্যবাদ। জি, জি, নাহিদ ইসলাম ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজিম ভাই, একটু আমি উদাহরণ দিয়ে বলছি। মনে করেন আমার দাদা একটা সম্পত্তি আপনাকে বা নাদাবি দিয়ে গেল। জি, তো পরবর্তীতে এই আমি নাদাবি দিয়ে গেছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমার যারা, মানে আমার দাদার ওয়ারিশ হিসেবে আমরা আবার ওই জমিটাকে রেকর্ড করিয়ে নিয়েছি। ওকে, যেটা নাদাবি দিয়ে গেছে আমার দাদা আপনাকে, আমি আবার ওয়ারিশ হিসেবে পরবর্তীতে এগুলো সামহাও এটাকে রেকর্ড করে নিয়েছি। আসলে এটার বৈধতা কি আছে কিনা, বা এটাকে আমি কিভাবে চ্যালেঞ্জ করতে পারি? আসলে 1 নম্বর কথা হচ্ছে, বা এখানে এটা যদি আপনি একটা আসলে একটা আমার এখন কথা বলেন, সমাধান কি? আসলে আপনার দাদা যে না দাবিটা দিছে, যে এর প্রকৃত ঘটনাটা কি, উনি কেন না দাবিটা দিছে আপনি কি মনে করেন? যে ওনার কি কোনো সেখানে ডিসপিউট হ্যাঁ, ছিল এখানে না? লেখা ছিল। 1 নম্বর কথা হচ্ছে কি, যে এখানে আচ্ছা, না আমি একটু বলি দাবি। ঘটনাটা যেটা। জি বলেন। সেটা হচ্ছে যখন পূর্বে রেকর্ড ছিল, পেটি রেকর্ড, আমি সেটা পার্সোনালি একটু আলাপ করছিলাম। পেটি রেকর্ডের সময় মালিকানা আমার দাদার ছিল, কিন্তু অন্য একটা ঘরে কলামে এস রেকর্ড বা পেটি, সরি, সিএস রেকর্ড বা পেটি রেকর্ড, যে যাই বললেন না, 35 এ পিছনের কলামে এক জায়গায় বিনা অনুমতিতে দখল কথা ছিল লেখাটা। যে নাদাবি দিচ্ছে ওনাকে বিনা অনুমতিতে দখল হিসেবে তার নাম ছিল, আর মালিকানা ছিল ওই যাকে দাদাবি দিয়ে গেছে তার নাম। এখন যেহেতু বিনা অনুমতিতে দখল কথাটা তার নামে ছিল, ওই ব্যক্তি ওই কারণেই, যে ভুলবশত রেকর্ডে আমার নাম বিনা অনুমতিতে দখলে আসছে, আসলে সম্পত্তির মালিক আপনি, তাই আমি নাদাবি দিয়ে গেলাম, এরকম ভাষাটা। হ্যাঁ, কিন্তু তো আপনি যেটা ওই বলছেন, এটা যদি জি, হয় তাহলে ঠিক আছে, না দাবি দলিলটা তো বৈধ, কথাটা বুঝেন। না দাবিতে কি হয় না, 1 নম্বর কথা হচ্ছে না দাবিতে সম্পত্তি হস্তান্তর হয় না, কথাটা বুঝেন। ধরেন হুম, যে আপনার 10 শতক জমি আছে, আমরা হয়তো সরকারি খরচ কমানোর জন্য বলি যে আচ্ছা ঠিক আছে, ভাই বোনের সম্পত্তি হইলে হয়তো বোন ভাইকে কি করে একটা না দাবি দেয় যে 10 শতকে আমার কোনো দাবি নেই। তো হুম, এইভাবে কিন্তু আপনার সম্পত্তি হস্তান্তর হবে না, তার মানে বোনের সম্পত্তি এখানে থাকে। না দাবি কখন দিতে হয়, যেমন আপনার ঘটনাটা ঠিক আছে যে উনি জমির মালিক না, তারপরেও ওই যে খতিয়ানে ওনার নামটা আসছে। তো এখন নামটা হ্যাঁ, আসার কারণে, বেআইনি ভাবে।
যেটা হয়তো প্রকৃত মালিক উনি একটা না দাবি দিয়ে দিল যে আসলে খতিয়ানে আমার যদিও নাম আসে আমি কোনো মালিক না, আমার কোনো এখানে দাবি নেই, তো ওই না দাবি দলিলটা বৈধ। না তার মানে খতিয়ান না, সরি, ওই যে যার নামে বেআইনি দখলদার, ওই বেআইনি দখল যে যার নাম আসছে, ওই ব্যক্তি বলছে যে মালিক তো আপনি, আমার নাম ভুলবশত বেআইনি দখলদার হিসেবে আসছে, আসলে আমি দখলদারও না মালিকও না, আপনি মালিক, আপনাকে আমি বুঝিয়ে দিলাম না দাবি দিয়ে। কথা তো কিন্তু ওইটাই বেআইনি ভাই। যে দখলদার ছিল তার ওয়ারিশরা বলতেছে যে তারা মালিক, তারা রেকর্ড করাইছে পরবর্তী না, নতুন একটা রেকর্ডে আপনি একটা আগে পার্ট। কথাটা 1 নম্বর আগে বুঝেন। একটা খতিয়ানে এখানে হচ্ছে মালিকের নাম থাকে, আর এখানে একটা জি মন্তব্য কলাম থাকে, কথার কথা। এখন জি জি আপনার জি জিনিসটাকে এখন মন্তব্য কলামে অনেক সময় যেটা তারা জবরদখল লিখে থাকে, যে জবরদখল মানে হচ্ছে এই সম্পত্তিটা দলিল খতিয়ানে তো রাইট। এ ব্যক্তি মালিক, কিন্তু বাস্তব দখলে জবরদখল করে জি আছে ধরলাম যে বি ব্যক্তি, অথবা তারা লিখে জি থাকে অনুমতি দখল, যে এই ব্যক্তি সম্পত্তি, এখানে সি ব্যক্তি অনুমতি দখলে আছে। তো আপনার যেটা সেটাতে একটা জবরদখল জি লেখা, ঠিক আছে, জবরদখলই বিনা অনুমতিতে মানে হচ্ছে জবরদখলই আছে। জি। এখন আপনার কথা মতো এই না দাবিটা কি এ দিছে না বি দিছে? আমার জানা মতো আপনি না, যতটুকু বিএ কে বুঝেন দিয়েছে। বি এ কে দিয়েছে, তো না দাবিটা তো ঠিকই আছে, তো তারপরে তাহলে হ্যাঁ, বি এর ওয়ারিশটা তো রেকর্ড করার কোনো যুক্তি আসে না, কথাটা বুঝেন। এ করে নিয়েছে একটা পার্ট, এইটাই তো আমার প্রশ্ন, যে তারা কিভাবে করলো, তা আচ্ছা, আমাদের যাই এ হোক, তো তার মানে পরবর্তীতে তাদের এটা ক্যাশ বিক্রি একটা করে নাই, কারণ, কিছু করে নাই। এটা কারণ হয়েছে একটাই, সম্পত্তিটা তার মানে এদের দখলেই ছিল পরবর্তীতে, কাহিনীটা হচ্ছে এখানে। তার মানে এই জি জি সম্পত্তি যেটা, এটা এই বি এর দখলেই কিন্তু ছিল। তো জি যাক, জি এটা আপনি জি। এখন কি করবেন, 1 নম্বর কথা হচ্ছে যে আসলে এটা মানে কোন খতিয়ানে আছে, সিএস খতিয়ানে না এস তে না আর এস, কোথায় লেখা আছে এটা আপনি যেটা বললেন, কোন খতিয়ান মানে এটা কত হচ্ছে সালে? পেটি, এজ ইকুইভ্যালেন্ট টু সিএস আচ্ছা 35 এর আচ্ছা, সিএস খতিয়ানে যদি থাকে, এখন পেটি খতিয়ান। সমস্যা যেটা পেটি হয়েছে যে খতিয়ান বলে আসলে, এগুলো হচ্ছে। জি বুঝছি, পেটি খতিয়ান ওইটাই বলে যখন একটা অঞ্চলে জেলা প্রশাসকের দরকার পড়ে উনি আংশিক খতিয়ান করেন, ছোটখাটো একটা মৌজা করতে পারে, দুইটা করতে পারে। তো আপনার ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে যে আসলে সময়ের কারণে যেটা হয়েছে না, সিএস এর পরে আমরা প্রকৃতপক্ষে এসএ খতিয়ান দিয়ে কিন্তু জমির মালিক, কথাটা বুঝেন, এসএ খতিয়ান হুম দিয়েই প্রকৃতপক্ষে আমরা জমির মালিক, কিন্তু সিএস হুম খতিয়ানের নাম থাকলেও আপনি মালিক হন না। কারণ কি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে জমিদার আপনার উচ্ছেদ করছে, আপনার না দিয়ে আরেকজনকে দিয়ে দিচ্ছে, খতিয়ানে আপনার নাম আছে, হয়তো সে পাট্টা দিয়ে আরেকজনকে দিয়ে দিচ্ছে। তো এখন আপনি যদি আসলে এটা উদ্ধার করতে চান, আমি মনে করি আপনার কিছু জিনিস মনে রাখতে হবে, যে সম্পত্তির দামটা কেমন, দামটা আপনি একটু চিন্তা ভাবনা করবেন যে কত কোটি টাকা সম্পত্তি হইতে পারে। যদি সম্পত্তির দাম বেশি হয় তাহলে অগ্রসর হওয়া উচিত, আর যদি কম হয় তাহলে আপনার এখানে না যাওয়াই ভালো, কারণ আপনি মামলা মোকদ্দমা করে আমার মনে হয় না কম দামের সম্পত্তির ক্ষেত্রে কোনো বেনিফিটেড হবেন। তবে যদি একটু বেশি দাম হয়, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ওই যে পুরাতন যা কিছু আছে, না দাবি পত্র আছে, সবকিছু দিয়ে তাদেরকে একটা আগে উকিল নোটিশ পাঠিয়ে দিতে পারেন, বুঝছেন কিনা, ফরমালি জি উকিল জি নোটিশ পাঠিয়ে দিতে পারেন যে এরকম সম্পত্তি। ওই নোটিশে আপনি আইনজীবীকে বললে উনি এমন ভাবে লিখবে, মনে হবে যে আপনার দাদা তাদেরকে বলছিল যে অনুমতি দখলের কথা, বুঝছেন কিনা, মানে এমন ভাবে জি দেওয়া হবে। আর অনুমতি দখল 100 বছর হইলেও আপনি আপনার সম্পত্তিতে ফিরে যেতে পারবেন। তো এই জন্য উকিল নোটিশটা এমন ভাবে তৈরি করে তাদের কাছে পাঠান, 30 দিনের সময় দেন, যে আমার দাদা এত সালে এইরকম ভাবে আপনার বাবাকে দিয়েছে থাকার জন্য, যেহেতু গরিব ছিলেন আপনারা, মানে এমন ভাবে উনি সাজায় দিবে যাতে এই উকিল নোটিশটার উপর জি ভিত্তি করে আপনার মামলার কজ অফ অ্যাকশন শুরু হয়, আপনি আদালতে দখল উদ্ধারের মামলা করতে পারেন। এভাবে পাঠায় দেন, আর যদি তারা সমঝোতা করতে চায়, মোটামুটি টাকা পয়সা দেয়, তাহলে সমঝোতা করে নেওয়াই ভালো, আর না হলে আপনি মামলা করে পাইতে পারেন। তবে এইটার উপর বেশি কিন্তু নির্ভর করে, উকিল নোটিশটার মধ্যে আপনি যেই সাক্ষীগুলা সাজাবেন, যেভাবে কথাটা সাজাবেন, সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনি পরবর্তীতে মামলার আর্জিটা যদি লেখেন, আশা করি কিছুটা হইলেও বেনিফিট পাবেন। জি। জি, আমি একটু আর সুন্দর একটা প্রসঙ্গ আপনি নিয়ে আসছেন, আমাকে একটু দয়া করে বুঝেন যে অনুমতি সূত্রে দখল আর বেআইনি যে দখলের এটার আইনি সমাধানটা কি বা সুবিধাটা কে নেয়? না, 1 নম্বর কথা হয়েছে কি, যে অনুমতি দখল যদি আপনি প্রমাণ করতে পারেন যে আমার হয়তো কি আছে, 2টা রুম আছে, আপনার ঢাকা শহরে হয়তো একটা ফ্ল্যাট আছে, সেখানে 2টা ফ্ল্যাট আছে, তো আমি আপনাকে হয়তো একটু ঢাকা শহরে নতুন আসছেন, আমি বললাম যে ভাই ঠিক আছে আপনি এখানে থাকেন, আপনারা আমি অনুমতি দিলাম, সাক্ষীরাও আছে যে আরো 2জন ফ্রেন্ড ছিল, থাকেন। এটা হচ্ছে আপনি যত বছরই ওইখানে থাকেন, আপনি কিন্তু ওই জমির মালিক না, আপনি বলতে পারবেন না আপনি জবরদখল করে আছেন, আপনি অনুমতি দখলদার। কিন্তু যখন আমি আপনাকে যেদিন বলবো যে ভাই আমার হুম, জায়গাটা ছাড়ে দেন, আমি থাকবো, যেই দিন আপনি অস্বীকার করবেন,
সেই অস্বীকার থেকে আমার দায়িত্ব হবে আমি 12 বছরের মধ্যে মামলা করব, যে আপনি অনুমতি দখলে ছিলেন, আমি বললাম আপনি যাচ্ছেন না, তো এখন আপনি অনুমতি দখলদার থেকে জবরদখলদার হয়ে গেলেন। যেদিন থেকে আপনি আচ্ছা। জবরদখলদার হচ্ছেন, মানে আপনার ওই যে মামলার নোটিশটা যেভাবে প্রস্তুত করাবেন আরজিটা, যে আপনি তাদেরকে সময় দিছিলেন, বলছিলেন, তারা যাচ্ছে না, তো না যাওয়ার কারণে জি। আপনার মামলার কারণটা উদ্ভব হইলো। তো এইরকম জবরদখল যেটা হয়, যদি 12 বছর রাখা যায় নিরবিচ্ছিন্ন ভাবে, তখন ওই তামাদি আইন বলে একটা আইন আছে, তার 28 ধারার কারণে আপনি আবার মামলা করতে পারেন না, মানে আপনার অধিকারটা চলে যায়। আর অনুমতি দখল হইলে আপনি 100 বছর হইলেও আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন। এটাই হচ্ছে কথা। আচ্ছা, বুঝতে পারছি। এখন আবার তামাদি প্রসঙ্গ নিয়ে আসছে, যদিও আসলে ক্লাসটা শেষের দিকে। এই 12 বছর একজন জবরদখল করলেই আমার রেকর্ডের সম্পত্তি, দলিলের ক্রয়কৃত সম্পত্তি, মানে সব কবলার সম্পত্তি আরেকজনের হয়ে যাবে? এখন দেখেন, এইটার জন্য পড়তে হলে আপনাকে তামাদি আইনটা বুঝতে হবে। এটা অলরেডি ইউটিউবে আমার অসংখ্য ভিডিও আছে, তারপরে যারা আছেন, যেহেতু আমাদের কোর্সে নাই, তারপরে আমি জাস্ট একটা কথাই বলি, কেন তামাদি, জাস্ট সহজ একটা কথা বলি, যে ধরলে আমরা বায়নামা চুক্তিটাই বলি, যে 1 বছরের মধ্যে আপনি চুক্তি প্রবলের মামলা করতে পারবেন, কথার কথা। এই 1 বছরটা কিন্তু তামাদি। এখন জি। আপনি বলতে পারেন আমি বায়নামা করলাম 1 বছর, কেন, আমি 10 বছর পরে নিব। তো কথা দেখেন, 1 বছরে সম্পত্তির দাম যেটা বাড়বে, 10 বছরে তার 30 গুণ বাড়বে। আরেকটা জিনিস চিন্তা করেন, যে প্রকৃতি কিন্তু খালি স্থান পছন্দ করে না, এটা একটা ন্যাচারাল কথা। আপনি দেখবেন একটা জায়গায় যদি আপনি পড়ে থাকে, সেখানে অটোমেটিক ঘাস আগাছা কিন্তু জন্মাবে। এই জন্য ন্যাচারাল কিছু, আমরা যখন আইনটা সম্ভবত এই ক্লাসে হয়নি, আইনের কিছু উৎস আছে, যে প্রকৃতি শূন্য স্থান পছন্দ করে না, তারা চায় জমির একজন মালিক থাকবে। আপনাকে 12টা বছর সময় দেওয়া হয়েছে, যে আপনার জিনিস আপনি বুঝে নেন, আপনি নিলেন না, তার মানেটা কি? আপনি একটা চিন্তা করেন, 12 বছর আপনারা সময় দিচ্ছে, আপনি ঘুমাইছিলেন। এমনকি শুধু 12 বছর না, তামাদি আইন হিসাব করলে আপনি 30 বছরের সময় পান অনেক ক্ষেত্রে। আপনি যদি নাবালক থাকেন, আপনি যদি পাগল থাকেন, আপনি কিন্তু সময় পান, বুঝছেন কিনা? তার মানে তামাদি আইনটা তৈরি করা হয়েছে যাতে আপনি সময়ের কাজ সময়ে করেন, আপনার যাতে সময় জ্ঞান থাকে, আপনি যাতে 200 বছরের পুরাতন মামলা নিয়ে আদালতে না আসেন। কারণ দেখেন, 150 বছরের পুরাতন একটা মামলা আদালতে দিলে সাক্ষী পাবেন কোথায়? সবাই তো মারা গেছে সেই সময়কার। তো আপনি কিভাবে জি। আদালতে প্রমাণ করবেন? আর না, এইটা আমরা যদি বলি এক কথায়, এটা কিন্তু আবার ইসলাম সম্মত। যেমন দেখেন, আপনাকে জোহরের নামাজ পড়ার একটা টাইম লিমিট আছে, আসরের একটা আছে, মাগরিবের একটা আছে। আপনি যদি বলেন আমি জোহরেরটা আসরে পড়বো, আসরেরটা মাগরিবে পড়বো, আপনার কি? না, তাহলে কি হবে? কাজা পড়ার সুযোগ আছে তো, সেদিকে না না, না, দেখেন, আমার তো দেখেন, দলিল আছে, না দলিল, না রেকর্ড আছে, তারপরেও মানে অত মানে একটা ভ্যালিড কথা ডকুমেন্টস আপনাকে, থাকা সত্ত্বেও আপনি পাওয়ারফুল, আমি যেতে পারিনি আপনার সাথে, আপনি পাওয়ারফুল, আমি আসলে যাই নাই, যেতে না, পারি না, গন্ডগোল হয়েছে, মারামারি হয়েছে, মারামারি কথা না, কথাটা বুঝছেন শুধু আপনার আপনার জবরদখল। না, অপারগতা তো একটা অপারগতার জন্য বললাম 30 বছর হয়, কথার কথা। আপনি যদি নাবালক থাকেন, আপনি ধরলাম আজকের বয়স জি। আপনার 1 বছর, 1 বছর হইলে আপনি 17 বছর পরে আর 1 বছর যুক্ত করলে 18 বছর হবে, আপনি কিন্তু 17 বছর পাচ্ছেন, কথাটা বুঝেন। 12 জি। বছর শুধু না, আপনি নাবালক থেকে যতদিন সাবালক না হচ্ছেন, মানে 17 বছর পাইলেন। আবার সাবালক হওয়ার পরে আরো 3 বছর, আপনার টোটাল 17 আর 3 আমরা যদি বলি 20 বছর সময় দিচ্ছে। এরপরেও যদি আপনি আদালতের কাছে না যান, আদালতে তো দোষ নাই ভাই। আপনার যতই মালিকানা থাকুক, কথাটা বুঝেন। চিন্তা করেন, সাপোজ এই মোবাইলটা আপনি মালিক, কথার কথা, এটা আমার কাছে আছে। আপনি যদি 50 বছর পরে আইসা বলেন, ভাই ওই 50 বছর আগে যে একটা মোবাইল ছিল ওইটা দেন, তা আপনি চিন্তা করেন এই মোবাইলটার কি এখন কোনো দাম থাকবে? 50 বছর পরে থাকবে না। তো এটার বিভিন্ন প্রকার আইনের ব্যাখ্যা আছে। সহজ কথায়, যে আপনি আপনার যে অধিকার, আপনি সময় মতো আদালতের কাছে যাবেন, আদালত থেকে আদায় করে নিবেন, আইন এটাই চায়। এখন আপনি যদি না যান, সেটা আপনার ব্যর্থতা, বুঝছেন কিনা? এটাই হচ্ছে কথা। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। জি, রানা ফয়সাল ভাই বলেন, মাইক্রোফোনটা আনমিউট করেন। তো ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, পরবর্তী। জি, রানা ফয়সাল বলেন। জি, বজলুর ভাই মাইক্রোফোনটা আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম ভাই। জি, হ্যালো, শোনা আসসালামু যাচ্ছে, আলাইকুম। বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি এই কোর্সের পিডিএফ ফর্মটা এবং ভিডিওগুলো সিরিয়ালি আমার ডাকছেন। জি, ওইটা পাবেন, ওইটা পাবেন, সমস্যা নাই, গ্রুপে দেওয়া আছে, প্রয়োজনে আবার আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। আর আপনার মেইল অ্যাড্রেসটা দিয়ে রাখেন, যদি আপনি মেইলে পিডিএফটা চান আমরা মেইলে পাঠিয়ে দিব, সমস্যা নাই। আর আমি ভিডিওটা কি আপনার ওই ছাত্র যে এই গ্রুপে ইউটিউব পাবেন, চ্যানেল আছে সেখানে?
না না, সেখানে না, গ্রুপে লিংক থাকবে। গ্রুপে যেমন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, ওই গ্রুপে আমরা লিংক দিয়ে দিব। তো সেখান থেকে আপনি ক্লিক করলে পরবর্তীতে আপনি, যেমন আমাদের যে গ্রুপটা আছে, এই কোন যে গ্রুপটা ভাইয়া? এই তো এখানে যে গ্রুপটা আছে, এখানে আমরা দিয়ে দিব। যেমন আগের গুলারও লিংক দেওয়া আছে। আগের গুলা যেমন এই যে এখানে দেখেন দ্বিতীয় ক্লাস, আপনি ক্লিক করলে ইউটিউবে চলে যাবেন, ওইটা আনলিস্টেড মোডে দেওয়া আছে, এখান থেকে লিংক দিয়ে শুধু যাইতে পারবেন, ওইখানে আপনি দেখতে পারবেন পরবর্তীতে। দলিল লেখো কোর্স এটাতে, তাই তো? যে মানে আপনি হোয়াটসঅ্যাপে সবকিছু পাবেন, আর একান্তই দরকার হইলে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েন, আমরা ইমেলে লিংকটা দিয়ে দিব। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। জি, রানা ফয়সাল ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আহ, ভাই 2 বছর আগে বোন বলতেছে যে সম্পত্তি দাও না, বাবার টাকা খাইতেছো, বাড়ি ভাড়া খাইতেছো। জি তো জি। সবকিছু মোটামুটি আমি কোনো উকিল ধরি নাই, কোনো কাউকে ধরি নাই, নিজে নিজে আপনার বই তারপর টুকটাক সবকিছু করে আর কি এই সম্পত্তি পাইছি। এখন বোনকে বললাম যে তুমি কতটুকু পাইছো বাবার সম্পত্তি, এই কাগজগুলো তুমি নিয়ে যায় দেখো। এখন সে 2 বছর পর বলতেছে ফালায় রাখ, ধরতাম না, এই তোরটা তুই নে, আমারটা করে থাক, পরেরটা পরে বুঝা যাবো। তো এখন আমি কি করব? এই 2 বছর এত কষ্ট দিল, এত পেইন দিল, এখন বলতেছে যে আমার এখন টাকা আছে, আগে টাকার সমস্যা ছিল এই জন্য তোরে পেইন দিছি, এখন আমার সম্পত্তি দরকার নেই, আমারটা ফালায় রাখ। না, এখন আমি কি আমার বাকি এক নম্বর আমি কথা কি হচ্ছে এখন আমার আপনারা বাকি 3 বোনের সম্পত্তি কি হ্যান্ড ওভার করে দিব? আপনারা কয় ভাই বোন? 4 বোন 1 ভাই। আর মারে বিদেশ পাঠিয়ে দিছি, মারে প্রচুর পেইন দেয়, এখন বলে তুই সব নষ্টের মূল, তুই মারে বিদেশ পাঠাইছিস। আচ্ছা, যাক, মানে ওই সমস্যা নাই। তার মানে কয়জন নিতে চাচ্ছে না? একজন নিতে চাচ্ছে না, এই তো? একজন, মানে মেন তো একজনই সমস্যা করতেছে, ওই একজন এখন বলতেছে সম্পত্তি নিমু না, আমারটা ফালায় রাখ। আচ্ছা উনি কিন্তু 2 বছর ধরে আমার পেইন দিছে, এত পেইন দিছে। আচ্ছা, যাক, এক নম্বরে এখন কথা বলি ভাই, দেশে সমস্যা কি, ভালো মানুষের ভাত নাই, বুঝছেন কিনা? সাধারণত ভাইয়ের কাছে আসলে ভাই পাত্তাই দেয় না, বুঝছেন কিনা? বলে যে সম্পত্তি দিব না, যা পারিস তুই করগা, কথা বুঝছেন? এখন আপনি দিতে চাচ্ছেন, উনি এখন নিবে না। এক নম্বর কথা হচ্ছে, আইনগত ভাবে বাটোয়ারা করতে হইলে সবার সম্মতি লাগে, বুঝছেন কিনা? তো এখন আপনার এক বোন যদি না নেয়, আপনি বাটোয়ারা কিন্তু করতে পারবেন না। তো আমার হিসাব মতো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে, যেটা বললাম, ওই যে রিভার্স যান, যে কাউরে দিবেন না, কথা বুঝছেন কিনা? অন্য বোনগুলারে বলবেন একটারও দিব না, যদি বলে লাগবে বলে তাইলে ওদেরকে রাজি করায়া আমার কাছে সিগনেচার নিয়ে আস, দলিল তৈরি করে আমার কাছে নিয়ে আসো, তারপরে দিব। তখন দেখবেন ঠিক হয়ে যাবে, কারণ আপনি গেলে তো হবে না, কারণ আইন বলতেছে সবাই লাগবে, বুঝছেন কিনা? তারপরেও আপনি যদি একান্তই চান, আদালতে আপনি মামলা করতে পারেন, বাটোয়ারা মামলা করতে পারেন, ওনাদেরকে নোটিশ দেওয়া হবে। তখন আপনারা যদি রাজি না থাকেন, আদালত বাটোয়ারা করে দিবে। তো আমি মনে করি আপনি তো প্লাস পয়েন্টে আছেন, উপভোগ না না করেন, কি দরকার ভাই, ওই হওয়ার। যে বললাম না, বাড়ি বলতেছি যে বাড়ির ভাগ দিতে হবে, পরে আপনার ভিডিও গুলো আমি ফেসবুকে সমানে শেয়ার করতেছি যে তুই দেখ বাড়ির ভাগ নিবি, বাড়ির সেটা ভাগ ওইটা কিভাবে নিবি যেটা তুই। আমরা যেটা বললাম ওই ক্ষেত্রে তো বললাম, সেটা এখন নির্ভর করে, এখন আপনার বাবার হয়তো 3 জমির একটা মাত্র ঘরই আছে, যেখানে আপনি থাকেন, হয়তো আপনার ওয়াইফ থাকে, তো এখন আপনার 4টা বোন তো যদি আসে বলে আমাদের 3 জমি দিয়ে দাও, তাইলে তো হয় না। ওই রকম আপনি যেটা করতে পারেন, আপনার বাড়িটা যেই মূল্য হয় সেটা তার টাকা পয়সা দিয়ে দিতে পারেন, অথবা তাহলে আপনি বাইরে দিয়ে জায়গা দিতে পারেন, কৃষি জমি। মানে আপোষ বন্টন ওই জন্যই বলে যে আপনারা যেইভাবে রাজি হন, যে ঠিক আছে, হয়তো আপনার বাবার একটা দোকান আছে, যে আপনি দিয়ে দিলেন যে দোকানের অংশটা তুমি নিয়ে নাও, আমি বাড়ির অংশটা নিচ্ছি। তার মানে একান্তই কোনো বোন বলতে পারে না যে আমাকে বাড়িটাই খালি করে দাও, যে আমি বাড়ির অংশই নিব, ঠিক আছে, এটা বলার অধিকার নাই। এটা কারণ হচ্ছে যে আসলে বোনদের কি বলি আমরা, আগন্তুক শরীক, তারা অংশীদার ঠিক আছে, কিন্তু যেহেতু তারা আপনার সাথে থাকে না, যেহেতু অন্য জায়গায় তারা বিবাহ হয়ে গেছে, তাই সে পৈতৃক সম্পত্তির যে বাড়ির অংশে এক ছত্র অধিকার দাবি করতে পারবে না। এখন সেটা ভিন্ন কথা, আপনার বাবার যদি 20টা রুম থাকে, কথার কথা, সেক্ষেত্রে সে দাবি করতে পারবে যে ঠিক আছে 20টা রুম আছে, তুমি 4টা নাও, আমাদের 4 বোনে ভাগ করে দাও, সেটা আবার ভিন্ন কথা। কিন্তু যদি লিমিটেড জায়গা হয়, তাহলে সে দাবি করতে পারবে না। তো আপনি আপাতত আপনার বাড়ির অংশটা আপনি থাকেন, দখল করে থাকেন, কাউরে দেওয়ার দরকার নাই, অযথা আপনি মামলা জড়াবেন কেন? ঠিক আছে না? তারা আসলে বলেন যে দিব না, যা খুশি কর, কি করবে ওরা? আদালতে মামলা করবে, এই তো, আর তো কিছু করতে পারবে না, যাও মামলা করো। তো তখন আপোষে আপনি দিয়ে দেন তাদেরকে, সমস্যা শেষ, টেনশন ভাই নিয়ে তো লাভ আম্মু নেই। যখন কি ভাই বলেন? আম্মু যখন বাংলাদেশে ছিল তখন আর কি সব ফয়সালা হয়েছে যে বাড়ি টুঙ্গি জায়গা 50 লাখ টাকা কাটা, বাড়ির জি দাম 35 লাখ, এই অনুযায়ী আমি বাইরে জায়গা দিয়ে দিব। জি সবকিছু ঠিকঠাক সব মতন চলতেছে। উনি জি প্রতিদিন এসে বলছে কবে দিবি কবে দিবি,
এখন বলে আমার টাকা পয়সা দরকার নাই, টাকা আছে এটা। কিন্তু আমি যেই জিনিসটা জানতে পারলাম, ওনার হাজবেন্ড আপনার বিভিন্ন লোক নিয়া আমার বাবার সম্পত্তি মানে জমিতে যায় লোক দেখাইতেছে যে এই সম্পত্তি বিক্রি করব, আপনারা কেউ নিবেন কিনা, মানে কোনো সমস্যা ওনার নাই, আমি হাজবেন্ড একটা লোক কথা দেখাচ্ছে। বলি। কোনো সমস্যা নাই, আপনি নাম জারি করে রাখেন, কথাটা বুঝেন। যেগুলো আপনার বাবার সম্পত্তি আপনি সবার নামে, আপনি ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে আপনার ভাই বোন সবার নামে নাম জারি করে রাখেন। তাহলে যেই ব্যক্তি ক্রয় করবে তার তো একটা, সে অবশ্যই দলিল খতিয়ান যখন যাচাই করবে তখন সে দেখবে যে না এই সম্পত্তি তারও মালিক আছে, তখন আপনার কাছে ঠিকই আসবে, বুঝছেন কিনা। আপনার এটাই করেন, আপনি ওয়ারিশ সনদ দিয়ে সবার নামে নাম জারি করে রাখে দেন, কেউ এককভাবে ক্রয় করবে না। আর আপনি যেটা বললাম, আপনি উল্টা পথে হাঁটেন, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, বলেন যে কোনো জমিই দিব না, যা খুশি তোরা যা কর। যখন মামলা ভাই করবে তখন আদালতে সমঝোতা করে নেবেন যে ঠিক আছে বাটোয়ারা করো, নিয়ে যাও তোমাদেরটা। আমি তো বোনদের থেকে এমনিই বেশি পাইতেছি, তাহলে বোনদের সম্পত্তি আমি মাইরা কেন খাবো? আমি বুঝতেছি না। বোনরা যদি 2 টাকা পায় আমি তো 4 টাকা পাবো, আমার দরকার কি এদের সম্পত্তি মাইরা খাওয়া? আর আরেকটা ব্যাপার ভাই, এখন কথা হয়েছে কি যে কিছু লোক আছেন, একটা বললাম না, ভালো মানুষের ভাত নাই, আঙ্গুল যদি তেড়া না করেন। আপনি দেখেন কালকেই বলেন যে এক জায়গাও একটুকু দিব না, যা পারো করো, দেখবেন যে ওরাই এসে আপনারে বলবে যে যেখান দিয়ে দেওয়ার দিয়ে দাও, আমরা নিয়ে যাই। আচ্ছা ভাই উনি বুঝছেন? কি উনার নামে নামজারি করে কি বিক্রি করতে পারবে ওনার অংশটুকু? না, আপনি একক নামজারি, তারপরেও যেটা বলি যে আসলে বাংলাদেশে তো সবই সম্ভব, আইনগতভাবে এককভাবে নামজারি করতে পারবে না যতদিন পর্যন্ত আপনারা আপোষ বন্টনামা না করেন। তারপরেও এসিল্যান্ড অফিসে আসলে টাকা দিয়ে সব হয়, নামজারি এককভাবে করাইতে পারে, কথা বুঝছেন। তো করাইলে আপনার টেনশন নাই। আমি যেটা বলি, আপনি যেটা করেন সেটা হচ্ছে যে আপনি নিজে নামজারি করে রাখেন। যখন আপনি নামজারি করে রাখবেন, নামজারি করতে দিলেও আপনার কাছে নোটিশ আসবে, কথাটা বুঝছেন কিনা। নামজারি করতে দিলেও আপনার কাছে নোটিশ আসবে যে এইটার জন্য উনি নামজারির আবেদন করছে, তখন আপনি গেলেই চলবে যে এটার এখনো বাটোয়ারা হয় নাই, একক নামজারি সম্ভব না, বুঝছেন কিনা। ও, তার মানে উনি সম্পত্তি বিক্রি করতে পারবে না। আরেকটা না, ব্যাপার ভাই, ওয়ারিশ সার্টিফিকেটের জন্য বুঝছেন ভাই এখন নোটারি করা লাগে ভাই। মানে নোটারি করতে যে ভাই যে একটা হয়রানি হইলাম। না, ওয়ারি সেটার জন্য নোটারি লাগার কথা না, কথাটা বুঝেন। আপনি ওয়ারিশ সনদ নেবেন চেয়ারম্যানের কাছ থেকে, অথবা পৌরসভার হইলে পৌর কাউন্সিলের কাছ থেকে, সিটি কর্পোরেশন হলে কমিশনারের কাছ থেকে, ওইটা নোটারি করা লাগে না, কথা বুঝছেন কিনা। নোটারি করার কোনো যুক্তি নেই। আর যদি আপনার ব্যাংকে টাকা পয়সা থাকে তখন আদালত থেকে সাকসেশন সার্টিফিকেট নেওয়া লাগে, নোটারি কোনো কাজ নেই ওয়ারিশ সনদে, বুঝছেন কিনা। না এখানে কমিশনার বলতেছে কয় আপনার দুলাভাই আসছে আইসা ওয়ারিশ সার্টিফিকেটের ব্যাপারে কথা বলছে এবং আমাকে বলছে যে রানা কি ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে গেছে কিনা, এই জন্য আমার কাছে ডাউট মনে হয়েছে, তুমি ভাই নোটারি করে নিয়ে আসো। কমিশনার না লোক না, আমার এই কথা সেইটা বলতেছে। না, নোটারি করে তো লাভ নেই। তো ওয়ারিশ সার্টিফিকেট 10-12 হইতে পারে, কথা কি, আপনিও নিতে পারেন, আপনার বোনও নিতে পারে, ওইটা নিয়ে করবে কি ওরা, কথাটা বুঝেন। ওইটা যদি ওইটাই লেখা থাকবে আপনার বাবার এই ছেলে মেয়ে, ওইটা 10টা হইলেও তো কোনো সমস্যা নেই, কথাটা বুঝছেন কিনা। এটা নোটারি করার কোনো দরকার নাই। তারপরে ওই বাংলাদেশে যে একটা নিয়ম বুঝেন না, নোটারি করলে চিন্তা করে যে এটার একটা বেশি প্রাধান্য পাবে, এমন কিছুই না। নোটারি করেন আর না করেন, ওই চেয়ারম্যান যেটা দিবে সেটাই কার্যকর। আর শুধু ব্যাংকে টাকা পয়সা হইলে আদালতে সাকসেশন লাগবে, বাস এটাই। তা আপনি ভাই যেটা লাস্ট, করেন, আপনি ওইটা করেন, আপনি নামজারি করে রাখে দেন সবার নামে, আপনি ওয়ারিশ সনদ নিয়া সবার নামে এজমালি নামজারি করে রাখে দেন। আর মাঝে মধ্যে একটু খোঁজ খবর নিবেন, যা দেখবেন প্রতি বছর খাজনাপাতি দিবেন যে জমিটা আছে কিনা আপনার হোল্ডিং এ, বাস এতটুকুই যথেষ্ট। আচ্ছা তার মানে উনি বলতেছে যে আমারটা ফালায় তো, আমারটা আমি পরে নিবো, আমারটা দিলে দিস না দিলে নাই, আগের থেকে সমস্যা ছিল মানে। ভাই এই 2টা হুম। বছর পেইন দিছি, তবে আমার লাভ হয়েছে ভাই, এই জায়গা জমি সম্পর্কে জানতে পারলাম। আজ থেকে হুম, 4-5 বছর আগে ভাই আমার ভাই মুরগি বানাইছে এক লোক ভাই, বলে যে হুম। আমার দলিল নাই, তো দলিলে প্রতি বছরের জন্য 1000 টাকা নিচ্ছে তল্লাশি, আর বলছে নামজারির জন্য 15,000 টাকা দেন, খারিজের জন্য 15,000 টাকা দেন, আর মিউটেশনের জন্য 10,000 টাকা দেন। তো ভাই সব কি কিছুর করুন জন্য বুঝছেন ভাই, ভাই দলিল ভাই করে কি দিছি আমি। করবেন শুনেন, দেশে যে জিনিসপাতির দাম বাড়ছে এখন কি করবেন, যারা মানে একটা কাজের জন্য কতগুলা কি করছে, নামজারি, খারিজ, তারপরে মিউটেশন, মানে সব তো একটাই, কিন্তু উনি এই কাজটা আমাদের করছে ভাই, মানে এরকম মুরগি আমি ভাই জীবনও হই নাই ভাই। মানে এটা আচ্ছা আজ যাক, কয়েক বছর আগে সমস্যা ঘটনা। নাই। এখন তো আপনারা বললাম, এখন আপনি ওইটাই করেন, ধন্যবাদ। আপনারা টেনশন না নিয়ে আপনি বা আরো যারা আছেন যাদের বাবা মারা গেছে, যদি এরকম বাটোয়ারা দলিল নাও করেন, সবার নামে আপনারা ওয়ারিশ সনদটা নিয়ে এজমালি নামজারি করে রাখেন। তাহলে কি হবে, কেউ একা বিক্রি করতে চাইলে, আমিও যদি আপনার সম্পত্তি ক্রয় করি, আমি দেখবো যে না এখানে তারও তার ভাই আছে, বোন আছে, তাদের মধ্যে বাটোয়ারা দলিল নাই, তখন আপনার কাছে অবশ্যই আসবে যে ভাই আপনার ভাই তো জমিটা বিক্রি করতে চাচ্ছে বা আপনার বোন তো বিক্রি করতে চাচ্ছে। তো তখন আপনি অটোমেটিক জানতে পারবেন। তো যাক, ভালো থাকবেন। যে মাসুদ পারভেজ ভাই বলেন। আপনার কিন্তু সাউন্ড আসতেছে না ভাই, হেডফোনটা ঠিক করেন।
তো যাই হোক, আর যদি কারো কিছু বলার থাকে বললে বলতে পারেন, না হলে আমরা ক্লাসটা শেষ করব। পারভেজ ভাই, আপনার সাউন্ড আসতেছে না, হেডফোনটা ঠিক করেন, প্রয়োজনে লাগায় আবার অন করেন। তো যাক, যদি আর মাসুদ পারভেজ ভাই, আপনি হেডফোনটা সরায় হেডফোনটা খুলে ফেলেন, এমনি কথা বলেন, হেডফোনটা খুলে ফেলেন। আপনার সাউন্ড কিন্তু আসে না ভাই, আমি কি করব, সাউন্ড না আসলে তো কিছু করার নাই। তো যাক, আর যদি কারো কিছু বলার থাকে বললে বলতে পারেন, পারমিশন দেওয়া আছে, না হলে আমরা আজকের মতোই শেষ করব। আর পারভেজ ভাই, আপনারটা হচ্ছে না, আপনি আরেকবার ট্রাই করেন। না, আপনার ওই কম্পিউটার ওইটার মধ্যেই সমস্যা আছে, একটু ঠিক করে নিয়েন। সমস্যা নাই, না হলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন, যদি জরুরি কিছু থাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন।